জিনিসটা একটু এক্সাইটিং। আজকে প্রথমবার তোমাদের সাথে আমি লাইভ করতেছি, অ্যান্ড আই প্রমিস ইউ দিস ইজ নট দ্য লাস্ট টাইম। ওকে, ইউ উইল সি মোর অফ দিস ফেস অ্যান্ড টাক মাথা, ঠিক আছে? অ্যান্ড আজকের লাইভে তোমাদের সাথে বেসিক্যালি দুইটা সেগমেন্ট থাকবে আজকে আমাদের লাইভে। প্রথম সেগমেন্টে ধরো আই হ্যাভ প্রিপেয়ার্ড সাম কন্টেন্টস যেটা তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। সো তোমাদের আজকে আমি একটু পড়াবো, সরি ফর দ্যাট। আই হোপ ইউ গাইজ আর রেডি কাইন্ড অফ। সো তোমরা চাইলে খাতা কলম নিয়ে বসতে পারো, ওর তোমরা চাইলে খাতা কলম ছাড়া জাস্ট এনজয় করতে পারো। আমি কি বলি, ইন দ্য মিন টাইম যদি কিছু না বুঝো, ঠিক আছে, মেক শিওর টু কমেন্টগুলো করবা, করলে কিন্তু আমি তোমাদের ভালো করে বুঝাইতে পারবো, রাইট? আজকে তোমাদের যেটা আমি আগে বলছিলাম পোস্টে, যে আজকে আমরা ম্যাথ করবো একটু, রাইট? অ্যান্ড একদম শেষ দিনে কিছু ইংলিশ করবো। সো তোমরা অনেকে ইংলিশটা নিয়ে এক্সাইটেড, ইংলিশটা নিয়ে অনেক আগ্রহী ছিল, জানতে চাও যে ইংলিশ কীভাবে। সো এটা শেষ দিনের জন্য রাখছি আর কি। আজকে ম্যাথের খুবই একটা ইজি টপিক দেখাবো, বাট কোয়েশ্চেন করার আগে কালকের আর পরশুর যে লাইভগুলা কিন্তু যাবে কোথায়? হোয়াটসঅ্যাপ গ্রুপে, ঠিক আছে? তো তোমরা যারা এখনও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো নাই, প্লিজ একটু হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করো। ইউ উইল প্রবাবলি ফাইন্ড দ্য লিঙ্ক টু দ্য হোয়াটসঅ্যাপ গ্রুপ ইন কমেন্টস অর অ্যাট দ্য গ্রুপ পিন পোস্টে। সো সবাই একটু দয়া করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো। ওখানে কিন্তু কাইন্ড অফ সব তোমাদের সব কোয়েশ্চেনের একদম ওয়েবিনার সম্পর্কে সব কোয়েশ্চেনের একদম 24/7 আলাপ কিন্তু ওখানে হচ্ছে, ঠিক আছে? নোটিফিকেশনে পাওয়া যাবা ওখানে গেলে কখন কোন ওয়েবিনার শুরু হচ্ছে। বাট সিন্স এটা ফার্স্ট ওয়েবিনার কয়টা হবে? 3টা হবে কিন্তু, রাইট? কালকে 9টা বাজে সাফি ভাই তোমাদের সাথে এসে বসবে, আলাপ করবে, তোমাদের একটু বকাটকা করবে, অ্যান্ড দেন শেষ দিন আমি আবার ইংলিশ নিয়ে আসবো অ্যান্ড তোমাদের সাথে কিছু মিষ্টি কথা বলে ওয়েবিনার সিরিজটা শেষ করে দেবো, রাইট? সো আজকে যেহেতু প্রথম ওয়েবিনার, আজকে এই তো সবাই এইচএসসি ব্যাচ লিখে পারছো, 24, 23, 22 সবাই ভালো একটা মিক্স। এইচএসসি 24 যারা, তোমাদের এক্সাম কেমন গেছে একটু জানাও আমাকে। তোমাদের তো মেবি একটা এক্সাম পিছাইছে, রাইট? আই হোপ ইউ গাইজ আর অল রাইট। যারা সায়েন্সের তাদের ম্যাক্সিমাম এক্সাম শেষ হয়ে যাওয়ার কথা, বাকিদেরটা আনফর্চুনেটলি আমি জানি না। আচ্ছা, তোমরা ইন দ্য মিন টাইম তোমাদের আলাপ সালাপ করতে থাকো, আমি কাইন্ড অফ আমার জিনিসপাতি আজকে একটু শুরু করি, ঠিক আছে? যেটা বলতেছিলাম যে আজকে আমাদের কি হবে, ম্যাথের হালকা পাতলা আলাপ সালাপ করবো। ইট ইজ কাইন্ড অফ আ টেস্ট, একটা কাইন্ড অফ আমাকে টেস্ট দেওয়া যে আমাদের যে আপকামিং অ্যাসিডি কোর্স এটা কেমন হতে যাচ্ছে। আই ডোন্ট এক্সপেক্ট এভরি ওয়ান অফ ইউ টু বি উইথ আস, বাট আজকে দিস ইজ টোটালি ইউর চান্স টু টক উইথ মি ফর নাথিং, রাইট? অ্যান্ড ডিসকাস যে আসলে তোমার পার্সোনাল যদি কোনো কোয়েশ্চেন থাকে, মেক শিওর টু ডু দ্যাট ইন কমেন্টস, হোয়াটসঅ্যাপে করতে পারো। অ্যান্ড ইন দ্য মিন টাইম ম্যাথ নিয়ে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অ্যাট অল, প্লিজ মেক শিওর টু ডু দ্যাট অন কমেন্টস অ্যান্ড ফেসবুক, হোয়াটসঅ্যাপে, রাইট? ওকে, সো লেট মি গেট কমফোর্টেবল। অ্যাসিডি কেন দিচ্ছ ভাই? অ্যাসিডি দিচ্ছ যাতে একটা ভালো ইউএস কলেজে অ্যাডমিশন পাইতে পারো, রাইট? সো গত কয়েক বছর কোভিড আসার পর থেকে কিন্তু অ্যাসিডি কী ছিল, বেশ অনেক দিন অ্যাসিডি অপশনাল ছিল। কিন্তু আনফর্চুনেটলি অথবা অনেকের জন্য ফর্চুনেটলি এখন আবার কি হচ্ছে, যে অ্যাসিডি ইজ মেকিং আ কামব্যাক। অ্যাসিডি মেকিং আ কামব্যাক কেমনে? এখন আবার অ্যাসিডি লাগতেছে, রাইট? এখন আবার অ্যাসিডি লাগতেছে। সো এই যে অ্যাসিডি একটা কামব্যাক করতেছে, এটা আমি কিন্তু বলছি যে ফর্চুনেটলি অ্যান্ড আনফর্চুনেটলি। ফর্চুনেটলি কেন? কারণ বাংলাদেশের পোলাপানরা আসলে জিনিয়াস। তোমরা যারা অ্যাপ্লিকেশন করো তারা কিন্তু অনেক ক্লেভার, অনেক জিনিয়াস, অনেক হার্ড ওয়ার্কিং ছেলে পেলে, অ্যান্ড তোমাদের ধারা খুবই মানে ঠিকমতো পরিশ্রম করলে একটা ভালো অ্যাসিটি স্কোর পাওয়া কিন্তু খুবই খুবই পসিবল, রাইট? সো এইটা তোমাদের জন্য ফর্চুনেটলি এই কারণে যে তোমরা এখন চাইলেই কি তোমাদের ওই হার্ড ওয়ার্কের যে ট্যালেন্টটা ওটা ইউজ করে একটা ভালো অ্যাসিটি স্কোর দিয়ে একটা ভালো অ্যাপ্লিকেশন করতে পারবা, ঠিক আছে? আনফর্চুনেটলি কেন? আনফর্চুনেটলি হলো এই কারণে, কিছু লেজি মানুষ ছিল যারা গত কয়েক বছরে, অনেকে লেজিনেসের কারণে, কয়েকজন হয়তো লেজিটিমেট কারণে, বাট মোস্টলি গত কয়েক বছরে অ্যাসিটি ছাড়া অনেক মানুষ কিন্তু চান্সেস পাইছে, রাইট? যারা এখনও ওই অপরচুনিটিটা নিতে চাইতেছিল তাদের জন্য এটা আনফর্চুনেট যে অ্যাসিটি আবার চালু হয়ে গেছে।
মাঝখানে অ্যাসিটি অফ করা হয়েছিল কিন্তু অনেক কারণে, মানুষজন ডিবেট করতেছিল যে অ্যাসিটিকে আসলে একটা ভালো এক্সাম কিনা, অ্যাসিটি যা করার কথা অ্যাসিটি স্কোরটা ওই কাজটা অ্যাসিটি স্কোর করে কিনা, কি করার কথা অ্যাসিটি স্কোর তোমার যে মেধা ওটা যাচাই করার কথা, ঠিক না? তো তোমার মেধাটা অ্যাসিটি স্কোর কেমন, কতটুকু যাচাই করতে পারতেছে, হ্যাঁ, এটা নিয়ে কিন্তু অনেক মানে একটা ডিবেট ছিল। তার উপর কোভিড-19 কারণে পুরা ইউএসএ অ্যান্ড ইন্টারন্যাশনাল সব টেস্ট চ্যানেলগুলো বন্ধ হয়ে যাচ্ছিলো, রাইট? এই কারণে কিন্তু একটা বেশ 5-6 বছর কী ছিল অ্যাসিটি একটু আনইম্পর্টেন্ট ছিল, বাট এখন কিন্তু আবার অ্যাসিটি অনেক জায়গায় ম্যান্ডেটরি হয়ে গেছে, অনেকে আবার অ্যাসিটি অপশনাল, টেস্ট অপশনাল অ্যাপ্লিকেশন পড়েও দেখে না, রাইট? সো তুমি এখন অ্যাসিটি দিতে চাবা কেন? একটা ভালো স্কোর করার জন্য, ভালো কি বলে ইউএস ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য, রাইট? অ্যান্ড এখানে অ্যাগেইন তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট যেই স্কিলটা সেটা হলো কি তোমার হার্ডওয়ার্ক, তোমার গ্রিট। কেন বলতেছি? বিকজ অ্যাসিটি কিন্তু একটা ইজি এক্সাম না, রাইট? অ্যাসিটিতে মনে হইতে পারে যে ওকে অনলি দুইটা সাবজেক্ট, সোকল দুইটা সাবজেক্ট, রাইট? একটা হলো ম্যাথস, একটা হলো ইংলিশ। কিন্তু সাবজেক্ট দুইটা হইলেও তোমার কিন্তু জিনিসপাতি কিন্তু অনেক কিছু, এবং জিনিসপাতি জিনিসপাতি আসলে অনেক কিছু না, হ্যাঁ, কিন্তু জিনিসপাতি খুব ডিপ, খুবই গভীরভাবে জিনিসপাতিগুলো জানা লাগে। অ্যান্ড তোমার যে টার্গেট, মাশাল্লাহ সবার 1500 পাওয়া লাগবে, ঠিক আছে? ওই টার্গেট কনসিডার করলে কি তোমাদের কাইন্ড অফ একদম নির্ভুল এক্সাম দেওয়া লাগবে, ঠিক না? সো ওইটা একটু ডিফিকাল্ট, অ্যান্ড ওইটার জন্য কিন্তু টাইম লাগে। তোমরা যারা রিসেন্টলি এইচএসসি দিছো, ঠিক আছে, এই এইচএসসির সাথে অনেকে দেখছে যে আমি অ্যাসিটিকে কম্পেয়ার করি, এমনি বলে যে এইচএসসিতে আমি 12টা সাবজেক্টে 15টা সাবজেক্টে এক্সাম দিছি, কয়টা মনে নেই, অনেক আগে দিছি, ভুলে গেছে, হ্যাঁ, রাইট? এমন তো, রাইট? 10টার বেশি, রাইট? যদি ফিজিক্স কেমিস্ট্রি ধরো, দুইটা করে ধরো, সো অতগুলা সাবজেক্টে তোমরা এক্সাম দিছো, এখন অ্যাসিটি মাত্র 2টা সাবজেক্ট, তাও মাত্র 2.5 ঘন্টার এক্সাম, কি আর হবে? এইচএসসিতে তো A+ পাইছি, ঠিক না? ঝামেলা এই জায়গায়, ঝামেলা হলো যে অ্যাসিটি কিন্তু এক্সামের যেই মানে তোমাকে অ্যাসেস করার যে ওয়েটা, ওটাই কিন্তু ফান্ডামেন্টালি ডিফারেন্ট। এইচএসসিতে মুখস্থ করছো, ঠিক আছে, পাশের জনটা দেখা লেখছো, আর অ্যাটলিস্ট পাশের জন তোমারটা দেখা লেখছে, ঠিক না? জানোই তো বাংলাদেশে কি হয়, কি হয়েছে। এখন অ্যাসিটি কিন্তু এরকম না, অ্যাসিটি অ্যাকচুয়ালি তুমি কি ম্যাথ আর ইংলিশ জানো কি না ওগুলো কিন্তু টেস্ট করে। টপিক খুবই অল্প, এই হলো একটা মানে একটু রিলিভিং ব্যাপার, এই টপিক কিন্তু ভাইয়া খুবই অল্প, ওকে? সো আমাদের কোর্সের প্রথম লেকচারে এই টপিকগুলো নিয়ে আলোচনা করছি স্ট্র্যাটেজি লেকচারে, বাট টপিক যেগুলোই আছে তার মধ্যে সবার আগের যে টপিকটা ম্যাথের, সেটা হলো পার্সেন্টেজ। আচ্ছা, সো ম্যাথে যাওয়ার আগে আরেকটু জেনারেল আলোচনা করে আসো। সো বেসিক্যালি যে দুইটা সাবজেক্ট, হ্যাঁ, ইংলিশ আর ম্যাথ, হ্যাঁ, ভিতরে কি কি আছে? ভিতরে আছে হলো যে ইংলিশে আসলে দুইটা মডিউল কি, সাপোজ ধরো দুইটা কোয়েশ্চেন পেপার, রাইট? তো তুমি প্রথমে একটা ইংলিশ কোয়েশ্চেন পেপার অ্যান্সার করবা, তারপর আরেকটা ইংলিশ কোয়েশ্চেন পেপার অ্যান্সার করবা, দুইটা। তারপরে তোমাকে 10 মিনিটের একটা ব্রেক দিবে, তারপর তুমি এমন ম্যাথ দুইটা কোয়েশ্চেন পেপার অ্যান্সার করবা। সো ইংলিশে প্রতি পেপারে থাকে হলো, প্রতি মডিউলে থাকে হলো 27টা করে কোয়েশ্চেন। তাহলে ইংলিশ টোটাল কোয়েশ্চেন কয়টা হলো? 54টা, 27 দুগুণে 54টা, রাইট? এই 54টা ইংলিশ কোয়েশ্চেনের জন্য তোমার কাছে টাইম থাকবে 64 মিনিট, 32 মিনিট করে, ঠিক আছে? তো ইংলিশ এক একটা মডিউল কত, 27টা কোয়েশ্চেন, 32 মিনিট করে, মোট 54টা কোয়েশ্চেন, 34 মিনিট, রাইট? তারপর 10 মিনিট ব্রেক, তারপর ম্যাথে কি, ম্যাথে হলো 22টা করে কোয়েশ্চেন প্রতি মডিউলে, তার মানে টোটাল কোয়েশ্চেন হলো 44টা, ঠিক আছে? আর টাইম হলো 30 মিনিট, ঠিক আছে? মোট 1 ঘন্টা। টোটাল এক্সাম তাহলে কত? টোটাল এক্সাম হলো 64 মিনিট, তারপর 10 মিনিট ব্রেক, তারপর 1 ঘন্টা, 2 ঘন্টা 14 মিনিট, হ্যাঁ। কিন্তু ভাই জানো কি হয়, এই 2 ঘন্টা 14 মিনিট সময় মাথা দিয়ে ধোয়া বের হয়, বুঝছো? মাথায় এত গরম হয় যে কানে দিয়ে দিয়ে ধোয়া বের হয়, মাথায় জ্বর, তাপমাত্রা মাপলে মনে হয় 102 হয়ে গেছে, তোমার কিন্তু জ্বর আসে নাই, জাস্ট মাথা গরম হয়ে গেছে। কেন হয়ে গেছে? বিকজ এই 2 ঘন্টা তুমি এত এত চিন্তা করছো, তোমার ব্রেন এত ওয়ার্ক করছে, এই ব্রেনে এত মেটাবলিজম হয়েছে, ঠিক আছে, গ্লুকোজ বার্ন হয়েছে, যে তোমার মাথায় এখন তাপ ধরে রাখতে পারে না, তাপ এমিট করতেছে, এরকম হয়। সো একটা ইন্টেন্স একটা এক্সাম, ঠিক না? যে এক্সাম তোমার এমন বায়োলজিক্যাল রেসপন্স করতে পারে তোমার বডিতে, এক্সামটা কত ইন্টেন্স বুঝতেছো না? ওই এক্সামের জন্য কিন্তু এমন ইন্টেন্স প্রিপারেশন নেওয়া লাগে। ইউজুয়ালি প্রিপারেশন কেমন নেওয়া লাগে? ধরো ইউএসএতে কি হয়, ইউএসএতে পোলাপান ক্লাস 11-এর মধ্যে অ্যাসিটি দিয়ে শেষ করতে চায়,
বিকজ ওরা অ্যাপ্লাই শুরু করে কবে, ক্লাস 12-এ ওঠার প্রথম যেই সেমিস্টারটা, ওদের 2 সেমিস্টার করে, রাইট, প্রতি ইয়ারে, রাইট। সো 12-এ ওঠার পরে প্রথম সেমিস্টারে ওরা অ্যাপ্লাই করে, এই জন্য ক্লাস 11-এর মধ্যে ওদের কি ওরা চায় কি অ্যাসিটি স্কোর পাওয়া যেতে। তো 11-এর মধ্যে যদি ওদের অ্যাসিটি স্কোর পাইতে হয়, ওরা কিন্তু তার আগের 2 বছর আগের থেকে অ্যাসিটির প্রিপারেশন শুরু করে, রাইট। সো ওরাও এই টাইমটা পায়। কিন্তু বাংলাদেশের সমস্যা কি, তোমরা দেখো, তোমরা কিন্তু সবাই সেই ক্লাস 6-7 থেকে ডিসাইড করো না যে তোমরা আমেরিকা যাবা, ইউএস অ্যাডমিশনে অ্যাপ্লাই করবা। তোমরা অনেকে ডিসাইড করছো 1 মাস আগে। এই লাইভে এমন কয়েকজন আছে যারা হয়তো 2 সপ্তাহ আগে ডিসাইড করছে যে তারা ইউএস অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করবে, ঠিক না? কয়েকজন আসো যে 1 বছর ধরে বা 3 বছর ধরে ট্রাই করতেছো কিংবা ডিসাইড করে রাখছো, বাট তাদের নাম্বারটা কিন্তু খুব বেশি না, রাইট। আবার ধরো অ্যাসিডি প্রিপারেশনের ব্যাপার সেবার থাকে, তুমি কি এইচএসসির মাঝে অ্যাসিডি প্রিপারেশন নিতে পারবা না তো, ঠিক না? তোমার ধরো টেস্ট পরীক্ষা চলে, ওই পরীক্ষা চলে, এত কিছু মাঝে তো সব কিছু করা যায় না। বাংলাদেশের পোলাপান কি করে, ওই যে 2 বছর না করে তারা একটা সিঙ্গেল অ্যামাউন্ট অফ টাইম, একটা মানে এক টানে একটা প্রিপারেশন নিতে চায়। অনেকে 3 মাস 4 মাস 6 মাসের একটা টাইম বের করে, এই টাইমে তারা অন্য কিছু করে না, করলেও খুব বেশি কিছু করে না, শুধু অ্যাসিডি প্রিপারেশন নেয়, ঠিক না? এখন এই কোন অ্যাপ্রোচটা রং, কোন অ্যাপ্রোচটা রাইট, এটা আমার বলার কিছু নাই, ঠিক আছে? যার জন্য যেটা কাজ করে। আমার জন্য কি হয়েছে, আমি পার্সোনালি একটা লম্বা সময় ধরে অ্যাসিডি প্রিপারেশন নিছি, বিকজ আমার মাথা একটু স্লো, আমার টাইম লাগছে। হ্যাঁ, আমার কাছে টাইমটা ছিল, বাট আমার অনেক স্টুডেন্ট কী করছে, তারা কিন্তু এত লম্বা প্রিপারেশন নিতে পারেনি। তারা প্রিপারেশন নিছে ধরো 3 মাসের, কেউ 2.5 মাসের, হ্যাঁ 2 মাসের। আর আমার এক্সপিরিয়েন্স বলতেছে যে প্রিপারেশন ভালো হয়, মানে একটা রিজনেবল প্রিপারেশন নেওয়া যায় অ্যাটলিস্ট 2.5 মাস প্রিপেয়ার করে। 2.5 মাস হলো প্রায় 10 সপ্তাহ। এর কম হলে আসলে ভালো একটা প্রিপারেশন নেওয়া যায় না। আপওয়ার্ডস তো 6 মান্থ তুমি নিতে পারবা, কিন্তু তোমার কিন্তু অ্যাটলিস্ট 2.5 মাস দেওয়া লাগবে, ওকে? আর যখন তুমি 2.5 মাসের মতো কম একটা সময় চুজ করতেছো, তখন তোমার কী করা লাগবে, তখন কিন্তু তোমার একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ টাইম এভরিডে অ্যাসিডি প্রিপারেশনের প্রতি দেওয়া লাগে, ওকে? এখন আচ্ছা ধরো লেটস গো ব্যাক টু দ্য ইউএস কিডস, যারা 2 বছর লাগে অ্যাসিডি প্রিপারেশন নেয়। ওরা কি করে, ওরা আসলে সুপার স্কোর করে। সুপার স্কোর কি, সাপোজ ধরো এই যে বললাম যে দুইটা মডিউলে মার্ক কত করে, মার্ক হলো 800 করে 1600, আলাদা আলাদা করে মার্কস, রাইট, দুইটা সাবজেক্টে, সোকল সাবজেক্টে, রাইট। এই যে 800 1600, তুমি ধরো 5 বার অ্যাসিডি দিছো, তুমি ধরো ইংলিশে পাইছো 760 740 720 690, একদম শেষবার এসে ধরো পাইছো 780। আর ম্যাথসে ধরো তুমি একদম প্রথমবার পাইছিলে 800, তারপর তুমি একবারও 800 পাওনি, হ্যাঁ ধরো একটা দুটা ভুল গেছে গা। তোমার স্কোর কেমনি হিসাবে, তোমার স্কোর হলো এই যে 5 বার তুমি দিছো, 5 বারের মধ্যে হাইয়েস্ট ইংলিশ স্কোর কোনটা, 5 বারের মধ্যে হাইয়েস্ট ম্যাথ স্কোর কোনটা, ওই হাইয়েস্ট দুইটা স্কোর ধরা হয় সব জায়গায়, ঠিক আছে? সেটারে বলে সুপার স্কোরিং, তোমার স্কোরটারে সুপারে বানিয়ে দিছে, ঠিক আছে? এই যে সুপার স্কোরিং একটা সুবিধা তোমার জন্য, যে তুমি ধরো প্রথমবার এক্সাম দিচ্ছ, তুমি ম্যাথ টার্গেট করে এক্সাম দিবা, পরের বার দিতেছো তুমি ইংলিশ টার্গেট করে এক্সাম দিবা, যাতে প্রিপারেশন সুবিধা হয়, ঠিক না? তো বাংলাদেশের পোলাপান 2বার এক্সাম দেয়, সুপার স্কোর করে। অনেকে 3-4 বার এক্সাম দেয়, যাদের আর কি স্যাটিসফ্যাক্টরি মার্কস আসে না, বাট অ্যাটলিস্ট 2বার দেওয়া রেকমেন্ডেড, যাতে তুমি কি করতে পারো, সুপার স্কোর করতে পারো। তো তুমি যদি একটা 3 মাসের প্রিপারেশন নাও, তুমি 3 মাসের মধ্যে যদি 2বার অ্যাসিটি দাও, 2 মাস পরে একবার, 3 মাস পরে একবার, রাইট, তুমি এমনি প্রিপেয়ার করবা যে তুমি আগে যে কোনো একটা সাবজেক্ট শেষ করবা, ম্যাথ অথবা ইংলিশ, পরে আরেকটা, রাইট। বাংলাদেশে ইউজুয়ালি কি হয়, মানুষজন আগে ম্যাথ করে। কেন আগে ম্যাথ করে? বিকজ ম্যাথ জিনিসগুলো তারা পারে, রাইট। তোমরা এত বছর সায়েন্সে হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ এত কিছু পড়ে আসছো, ম্যাথে আসলে তোমাদের না পারার কোনো কারণ নেই, রাইট। কারণ ম্যাথের যে টপিকগুলো, যেমন ধরো যে পার্সেন্টেজ তোমরা কবে পড়ছো বলো তো? তোমরা ক্লাস 7 থেকে কিন্তু পার্সেন্টেজ পড়তেছো, ঠিক আছে? তোমরা সেই ক্লাস 7 থেকে পার্সেন্টেজ পড়তেছো। এটাই হলো কথা, যে আসলে প্রিপারেশনের যে টাইমলাইনটা, এটা আসলে ইন্ডিভিজুয়াল চয়েস, এক একজনের ডিপেন্ড করে আসলে কার কতটুকু অ্যাবিলিটি, কে কোন সাবজেক্টের পিছনে কয় মাস দিতে পারবে। যাই হোক, চলো আমরা একটু পড়ি। এই যে পার্সেন্টেজ তোমরা ক্লাস 7 থেকে পড়তেছো, লেটস অ্যাসেস যে আসলে 7 থেকে তোমরা কি পড়তেছো। আমাকে কি কমেন্টে তোমরা কয়েকজন জানাবা যে পার্সেন্টেজ আসলে কি, পার্সেন্টেজ জিনিসটা কি? আমাকে কয়েকজন একটু কমেন্ট করো যে পার্সেন্টেজ জিনিসটা কি, তোমাদের পার্সেন্টেজ জিনিসটা কি মনে হয়, ওকে? এই যে পার্সেন্টেজ জিনিসটা, এটা কেউ কেউ আমাকে বলে যে পার্সেন্টেজ হলো
একটা চিহ্ন, হ্যাঁ একটা সিম্বল। কেমন সিম্বল? এই যে এরকম একটা সিম্বল, রাইট? অনেকে আমাকে বলে যে পার্সেন্টেজ হলো একটা নাম্বার তার সাথে একটা সিম্বল, মানে কি ধরো 90%, 90% মানে কি যে 90 তার পাশে কি একটা সিম্বল। পার্সেন্টেজ জিনিসটা আসলে কি একটা সিম্বল না একটা নাম্বার? একটু শুনি, একটা একটা সার্ভে করি, আমাকে একটু বলো তো পার্সেন্টেজ জিনিসটা কি। আউট অফ 100, ওকে, ভালো একটা কনসেপ্ট, থ্যাংক ইউ দিবাকর। আর কার কাছে কি মনে হয় শুনি একটু। শতকরার হিসাব, তমনি বলতেছে পার্সেন্টেজ হলো শতকরার হিসাব, দিবাকর বলতেছে পার্সেন্টেজ হলো আউট অফ 100 কিছু একটা হিসাব। আর কিছু? আ পার্ট অফ 100, 100-এর কোনো একটা পার্ট। ওকে, থ্যাংক ইউ হিমেল। হোয়াট এলস? আমিও দুইটা বললাম যে একটা নাম্বার একটা সিম্বল, রাইট? সরি, আমি বললাম কি নাম্বার প্লাস সিম্বল আর খালি সিম্বল। অনেকে অ্যান অ্যামাউন্ট অফ পোর্শন ইন 100 পার্ট, রোমানা বলতেছে অ্যামাউন্ট অফ পোর্শন ইন 100 পার্ট, ওকে। আচ্ছা, আই হ্যাভ আ ফিউ কমেন্টস। এই যে দেখো, আমার কেন তোমাদের আমি এটা বলতে বললাম এই কারণে যে পার্সেন্টেজের মতো ম্যাথের এত ফান্ডামেন্টাল একটা জিনিস, হ্যাঁ, এটা কিন্তু তোমরা শিওর না। হ্যাঁ, আমি যখন কোয়েশ্চেনটা করছি তখন কিন্তু তোমার ভাবা লাগছে আসলে কি, তোমার একটা ভাষা আইডিয়া আছে যে পার্সেন্টেজ জিনিসটা কি, কিন্তু পার্সেন্টেজ জিনিসটা এক্স্যাক্টলি কি জিনিস এটা কিন্তু তোমার মাথায় একটু খটকা লাগছে, রাইট? এই যে খটকাটা লাগানোই ছিল আমার এই কোয়েশ্চেনটার উদ্দেশ্য, যে পার্সেন্টেজ জিনিসটা কি, এই কোয়েশ্চেনটা করার উদ্দেশ্য তোমার তোমার মনে খটকাটা লাগানো, যে তোমার যে এই ফান্ডামেন্টাল কনসেপ্টগুলোর সমস্যা আছে এটা বোঝানো, ঠিক আছে? অ্যান্ড এটা কিন্তু দেখো আমাদের দোষ না, এই সমস্যাটা আমারও ছিল একটা লং টাইম। কেন ছিল? এই কারণে যে আমাদের আসলে হাই স্কুলে এনসিটিভি কারিকুলামে মুখস্থই তো করাইছে, ঠিক না? উপপাদ্য মুখস্থ করে লেখা দিয়ে আসছে, এখনো মনে আছে, হ্যাঁ। সো ইটস নট এন্টায়ারলি আওয়ার ফল্ট। আমাদের টিচাররাও অনেক সময় পার্সেন্টেজ জিনিসটা কি নিজেরা ভালো করে বুঝে না, আমাদের কি বুঝাবে, ঠিক না? এই আমরা একটু 5টা মিনিট ক্যামেরা ছাড়া কন্টিনিউ করতেছি, ওকে? আমার ফেস এমনও খুব সুন্দর না, সো ওটা খুব একটা ইম্পর্টেন্ট না, হ্যাঁ। আমরা ডিসকাস করি, আসো। তোমরা কমেন্টে আমাকে যেটা বললা যে পার্সেন্টেজ হলো আসলে অনেক কিছু, রাইট? এখন আরেকটা কোশ্চেন যদি আমি করি যে অ্যাসেটির ক্ষেত্রে পার্সেন্টেজ জিনিসটা কি, তখন এই কোশ্চেনটা খুব উইয়ার্ড মনে হবে। কেন মনে হবে? বিকজ পার্সেন্টেজ তো পার্সেন্টেজ, অ্যাসেটির ক্ষেত্রে পার্সেন্টেজ ডিফারেন্ট হবে কেন, ঠিক না? আমি বলি কেমনে ডিফারেন্ট। ইয়েস, পার্সেন্ট মানে হলো মানে কোনো একটা জিনিসকে তার ভগ্নাংশ দিয়ে জাজ করা, রাইট? মানে কতটুকু আছে। বাট এসেনশিয়ালি প্রত্যেকটা পার্সেন্টেজ, ধরো 10%, 30%, যাই লেখো, প্রত্যেকটা পার্সেন্টেজ ইজ আলটিমেটলি একটা ডেসিমেল নাম্বার হইতে পারে। কেমনে হইতে পারে? সাপোজ 100%, রাইট? একটা মজার ব্যাপার কি জানো? আই উড সে যে আমার এই অ্যাসিডটি দিতে দিতেই, মানে অ্যাসিডি নিয়ে কাহিনী করতে করতেই এত কাম একটা মনোভাব চলে আসছে। তোমরা সবাই আমাকে একটা করে গালি দিছো, ঠিক আছে? কিন্তু দেখছো আমি কিন্তু হাসতেছি, হ্যাঁ, দাঁত বেটকে। কারণটা হলো যে অ্যাসিডি কিন্তু তোমাকে ওই প্রেশারটা নামে শিখায়, বুঝছো? যে এই যে এক্সামের মাঝে কত কিছু যে হয় ভাই, তোমাকে যে একটু আগে আমি বললাম মাথায় যে ধোয়া বাইর হয়, এমনি এমনি বাইর হয় না, ঠিক আছে? আমি 3বার অ্যাসিডি দিছি। প্রথম দিন যেদিন বাইর হইছে ওদিন ধরো মাথা থেকে 1 কেজি ধোয়া বাইর হইছে, পানি, ঠিক আছে, ধোয়া হয়ে। 3 নম্বর অ্যাসিডি আস্তে আস্তে নাই, হ্যাঁ, মেবি 50 গ্রাম, হ্যাঁ। এটাই কিন্তু টার্গেট। যখন তুমি প্রিপারেশন নিবা, তুমি 6 মাস প্রিপারেশন, 3 মাস প্রিপারেশন কেন নিবা? তুমি নিবা যাতে তুমি ওই যে একটা জোনে থাকতে পারো। অ্যাসিডির মতো কঠিন এক্সাম তোমরা অনেকেই কিন্তু দেও নাই, কখনো দেও নাই। যারা অলিম্পিয়াড দিছো তারা হয়তো দিছো, কিন্তু এই এমন কঠিন এক্সাম কিন্তু তোমাদের ম্যাক্সিমামের খুব বেশি দেওয়া হয়নি, রাইট? এই কঠিন এক্সামগুলো এমন ক্যারেক্টার বিল্ড করে, বুঝতে পারছো?
একজন আমাকে কোশ্চেন করছো যে তোমরা খালি অ্যাসিটি রিলেটেড কোশ্চেন করতে পারবা কিনা, না, তোমরা যে কোনো কোশ্চেন করতে পারবা অ্যাজ লং অ্যাজ ইট ইজ রিলেটেড টু ইউএস অ্যাডমিশন। ঠিক আছে, আমি হয়তো সাফির মতো প্রো না এই ব্যাপারে, বাট আই নো মাই স্টাফ। সো অ্যাজ লং অ্যাজ ইট ইজ রিলেটেড টু ইউএস অ্যাডমিশন, তোমরা কিন্তু কালকে, আজকে বা পরশু দিনের ওয়েবিনারে এই সব কোশ্চেনটা করতে পারবা। ঠিক আছে, অ্যান্ড অ্যাগেইন থ্যাংক ইউ সো মাচ ফর দ্য পেশেন্স। লেটস মুভ অন উইথ আওয়ার পার্সেন্টেজ স্টাফ, রাইট? পোর্টফোলিও বিল্ডিং, হ্যাঁ শিওর। ওকে, অ্যাসিডিতে পার্সেন্টেজ জিনিসটাকে যদি তুমি ডেসিমাল নাম্বার হিসেবে ট্রিট করো তাহলে একটা বিশাল বড় সুবিধা আছে, তোমাকে সুবিধাটা আজকে আমি বুঝাবো। ঠিক আছে, দেখো, পার্সেন্টেজ শেখানোর আগে তোমাদের কিন্তু পাটিগণিতে আরেকটা জিনিস শিখাইতো, সেটা হলো যে ভগ্নাংশের ম্যাথ, ঠিক না? তোমাকে এমন ম্যাথ করতো যে একটা বাঁশের 7 ভাগের 5 ভাগ পানির নিচে 2 ভাগ আছে, 2 ভাগ উপরে আছে। ঠিক আছে, তারপর আরেকটা বাঁশের 7 ভাগের 3 ভাগ ডুবে আছে, 4 ভাগ উপরে আছে, তো টোটাল কত ভাগ ডুবে আছে হ্যানতেন, রাইট? হ্যাঁ, এই যে 7 ভাগের 5 ভাগ এগুলাকে পার্সেন্টেজে প্রকাশ করা যায়, এগুলাকে ডেসিমাল নাম্বারে প্রকাশ করা যায়, যে একটা বাঁশের কত পার্সেন্ট ডুবে আছে, বাঁশের কত অংশ ডুবে আছে, ঠিক না? তো পার্সেন্টেজ কিন্তু বেসিক্যালি ওই জিনিসটাই। হ্যাঁ, কিন্তু তুমি এটাকে কেমনে ট্রিট করবা? তুমি এটাকে ট্রিট করবা এসেনশিয়ালি ডেসিমাল নাম্বার হিসেবে। কেমনে ডেসিমাল নাম্বার হিসেবে? ফর এক্সাম্পল একটাকে যেটা লিখতেছিলাম, ধরো 100%। ঠিক আছে, 100% ইজ বেসিক্যালি 100 ইন্টু, এই যে পার্সেন্টেজ দেখতেছো না, এই পার্সেন্টেজ মানে হলো 1/100। ঠিক আছে, তাহলে 100% মানে কি 100 ইন্টু 1/100, সেটা কত? দেখো কাটাকাটি গেলে 1 হয়। 1 কি একটা ডেসিমাল নাম্বার? আমি একটু আগে বললাম কি পার্সেন্টেজ একটা ডেসিমাল, তাহলে 1 কি একটা ডেসিমাল নাম্বার? ইয়েস, 1 একটা ডেসিমাল নাম্বার। কীভাবে? 1 মানে হলো 1.00। ঠিক আছে, হ্যালো, প্ল্যান চেঞ্জ, বুঝছো? এই টেকনিক্যাল ভিড়ের ঝামেলায় তোমাদের টাইম নষ্ট করে লাভ নেই। আজকে নতুন প্ল্যান হলো, তোমাদের ম্যাথ তোমরা পারো, ম্যাথ সামনে আবার পড়াইতে পারবো। ঠিক আছে, আজকে আমি তোমাদের সাথে একদম খোলামেলা তোমাদের যত উল্টাপাল্টা কনসার্ন আছে সব কিছু নিয়ে আলাপ করবো। ঠিক আছে, অ্যাপ্লিকেশন নিয়ে তোমাদের যত কোশ্চেন, কালকে তো সাফির আলাপ করার কথা ছিলই, আজকে আমিও করবো, যাও। ঠিক আছে, আই এম প্রবাবলি নট অ্যাজ প্রো অ্যাজ হিম, বাট আই উইল ট্রাই। অ্যান্ড তোমাদের অ্যাপ্লিকেশন আর অ্যাসিটি নিয়ে যত কোশ্চেন তোমরা একে একে এখনই যা পারো শুরু করে দিতে পারো। অ্যান্ড লেটস গো। দাঁড়াও, আমি নিজেকে একটু সেন্টার করি। ওকে, ইজ ইট? ইয়া, দ্যাটস ওয়ার্কস বেটার। ওকে, আমরা তোমাদের সাথে আমি যে আলাপটা করতেছিলাম যে আসলে অ্যাসিটির একদম প্রথমে যে অ্যাসিটি স্কলারশিপ আর যে অ্যাসিটি কামব্যাকের ব্যাপারটা, এটা একটু আমি তোমাদের ইলাবোরেট করি। হ্যাঁ, সো 2020-এ যখন প্রথম কোভিডের লকডাউন শুরু হয়েছে তখন তো মানুষজন এক্সাম দিতে পারেনি। হ্যাঁ, তোমরাই অনেকে লকডাউনে ক্লাস করো নেই, পরে শর্ট সিলেবাসে এক্সাম দিছো, অনেকে অটো পাস করছো, রাইট? সো এটা পুরা পৃথিবীতে এটা হয়েছে, ইভেন ইউএসএ তো, রাইট? সো তখন তারা কি করছে, অ্যাসিডি তার আগে একদম রিকোয়ার্ড ছিল, 2-1টা কলেজ বাদে সবগুলো একদম ম্যান্ডেটরি ইয়ে দেওয়া লাগতো, স্ট্যান্ডার্ডাইজ টেস্ট স্কোর দেওয়া লাগতো, অ্যাসিটি হোক আর এসিটি হোক। তো তোমরা হয়তো অনেকে জানো যে এসিটি একটা এক্সাম আছে, যেটা অ্যাসিটির মতোই, বাংলাদেশে খুব একটা অ্যাভেলেবল না, বাট অনেকে অ্যাসিটি সাবমিট না করে এসিটি সাবমিট করে, রাইট? সো তার আগে 2020-এর আগে কিন্তু অ্যাসিটি আর এসিটি স্কোর মাস্ট সাবমিট করা লাগতো মোস্ট অফ দ্য কলেজে। তারপর বিশে হঠাৎ করে কী হলো, একটা কলেজে আর অ্যাসিটি আর এসিটি সাবমিট করা লাগবে না, বিকজ এভরি ওয়ান অফ দ্য কলেজেস ওয়াজ গিভিং এক্সেপশনস, রাইট? যে কোভিডের কারণে এখন আর তোমাদের অ্যাসিটি দেওয়া লাগবে না, আমরা অ্যাসিটি অপশনাল নিব। অ্যাসিটি অপশনালে কী হয়েছে, অ্যাপ্লিকেশনের বাকি যেই কম্পোনেন্টগুলো কী কী আছে, তোমার পার্সোনাল স্টেটমেন্ট মানে তোমার অ্যাসেস, তোমার সাপ্লিমেন্টাল অ্যাসেস, তোমার অ্যাক্টিভিটিস, তোমার অ্যাওয়ার্ডস, তোমার এডিশনাল ইনফরমেশন, রাইট? তোমার যে ট্রান্সক্রিপ্ট, হ্যাঁ, 9, 10, 11, 12-এর ট্রান্সক্রিপ্ট, ওগুলোর উপর ফোকাস বাইরে গেছে। আগে তো অবভিয়াসলি ওগুলোর উপর ফোকাস ছিল, বাট অ্যাসিটির উপরেও কিন্তু ফোকাস ছিল। অ্যাসিটি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ক্রুশাল এলিমেন্ট পুরো অ্যাপ্লিকেশন সিজনটার আগে ছিল, রাইট? কিন্তু তারপর হঠাৎ করে অ্যাসিটি অপশনাল হয়ে যাও কি হয়েছে, ওগুলোর উপর ফোকাস বেশি বেড়ে গেছে। এটা 2020 সালের কাহিনী। পরে 21-এও মোটামুটি পুরা অ্যাসিডির উপর কোনো ফোকাসই ছিল না, বাট 22, 23, 24 থেকে গত 3 বছরে আস্তে 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 অ্যাসিডি অপশনাল ব্যাপারটা, মানে অপশনাল অ্যাসিডি সাবমিট করে মানে চান্স পাওয়ার ব্যাপারটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, অর্থাৎ অ্যাসিডির গুরুত্বও বাড়তেছে। ইনফ্যাক্ট গত অ্যাপ্লিকেশন সাইকেল থেকে একদম টপে যে কলেজগুলো আছে,
এমআইটি, তারপর রাইস, হ্যাঁ, এই কয়েকটা কলেজ, এই কয়েকটা ইউনিভার্সিটি কিন্তু অ্যাসিটি আবার রিইনস্টেট করছে, মানে অ্যাসিটি ম্যান্ডেটরি সাবমিট করা লাগবে। এই বছর আরও এমন বেশ অনেকগুলা কলেজ একে কী করতেছে, অ্যাসিটি রিইনস্টেট করতেছে। কিছু কলেজ আজীবনই অ্যাসিটি অপশনাল থাকবে, তারা বলে দিছে দে আর নেভার গোয়িং টু বি অ্যাসিটি ম্যান্ডেটরি এভার এগেইন। বাট বাকি যে কলেজগুলা, সেই কলেজগুলো কিন্তু আস্তে আস্তে কী করবে, অ্যাসিটির গুরুত্ব ব্যাক নিয়ে আসবে। হ্যাঁ, সো আচ্ছা, ইন দ্য মিন টাইম প্রবাবলি আমি কয়েকটা কোয়েশ্চেন পাইছি। আচ্ছা, দুইটা খুব ভালো কোয়েশ্চেন পাইছি। প্রথমে তালহা একটা কোয়েশ্চেন করছো যে ফেজ 1-এ ফার্স্ট টেস্টে, মানে তুমি যদি সুপার স্কোর করো, হ্যাঁ, সুপার স্কোরে যে প্রথম যে এক্সামটা, ওইটায় তালহা ইংলিশ টার্গেট করতে চায়। ইংলিশ টার্গেট করে সে 10-15 দিন প্রিপারেশন নিয়ে 750 টার্গেট করতে চায়। এটা কি পসিবল কিনা? এখন তালহা এই কোয়েশ্চেনে কিন্তু কিছু কনটেক্সট মিসিং কেমনে? তুমি কি 400 থেকে 750-এ যাইতে চাও, নাকি 710 থেকে 750-এ যাইতে চাও? কোনটা তালহা? এটা কিন্তু মিসিং। আমি কিন্তু দুইটার ক্ষেত্রে তোমাকে বলবো। দেখো, ইনিশিয়ালি আমাদের সবার কিন্তু এক একটা করে স্ট্যান্ডার্ড, মানে এক একটা করে লেভেল থাকে। সো তুমি যখন অ্যাসিটি প্রিপারেশন শুরু করবা, তোমার ওয়ান অফ দ্য ফার্স্ট কাজ, একটা ফার্স্ট ডিউটি হলো তুমি নিজে একটা মক টেস্ট দিবা আগে। ওই মক টেস্টে তুমি একটা ইংলিশ স্কোর পাবা, একটা ম্যাথ স্কোর পাবা, ঠিক আছে? তোমার এই যে ইংলিশ কোডটা, প্রথম যে মক টেস্টটা তুমি দিছো কোনো পড়ালেখা না কইরা, প্রথম মক টেস্টের এই ইংলিশ কোডটা হলো তোমার বেজ ইংলিশ কোড, আর প্রথম মক টেস্টের ম্যাথ কোডটা হলো তোমার বেজ ম্যাথ স্কোর। মানে বেজ স্কোরটা কি জিনিস? এই বেজ কোডটা তোমাকে একটা মানে গ্রাউন্ড দিতেছে যে দিস ইজ ইউর লেভেল, তুমি কারেন্টলি এই লেভেলে আসো, প্রিপারেশন নিয়ে তোমাকে তোমার ওই টার্গেট লেভেলে যাওয়া লাগবে। বুঝতে পারছো? এখন 10-15 দিনে ওই 750 টার্গেটস করে যাবা কিনা, যাইতে পারবা কিনা, এটা ডিপেন্ড করে কিসের উপর? অবভিয়াসলি তোমার বেস লেভেলের উপর। ওই 10-15 দিন শুরু হওয়ার সময় তুমি কোন লেভেলে ছিলে তার উপর। এখন বেস লেভেলটা ইউজুয়ালি কেমন হয়? যারা অলরেডি অ্যাসিটির মক টেস্ট দিছো বা জানো, তারা কিন্তু একটা অনেক বড় শখ খাইছো যে তুমি তোমার লাগবে 1500, ইংলিশে লাগবে অ্যাটলিস্ট 750। তুমি প্রথমবার এক্সাম দিছো, তুমি ইংলিশে পাইতেছো 250, 300, 350, ঠিক আছে? সো এই শখটা কিন্তু যারা প্রথমবার এক্সাম দেয় তারা পায়। অ্যান্ড দিস ইজ নট জাস্ট ইউ, এটা কিন্তু সবার ক্ষেত্রেই হয়, এটা আমার ক্ষেত্রে হয়েছে। আমি প্রথমবার ইংলিশে এক্সাম দিয়ে পাইছিলাম কত, 490 নাকি 510, মনে নেই, বহুত আগের কথা, ঠিক আছে? সো এই যে ব্যাপারটা, হ্যাঁ, ওই 490 বা 510 থেকে কিন্তু তুমি 10-15 দিন প্রিপারেশন নিয়ে অবভিয়াসলি 750-এর দিকে যাইতে পারবা না, বিকজ ইংলিশ ইজ অবভিয়াসলি আ ফরেন ল্যাঙ্গুয়েজ টু ইউ। তোমরা কিন্তু ইংলিশ একজন আমেরিকান হাই স্কুল স্টুডেন্টের মতো কিন্তু আমরা ইংলিশ পারি না। আমাদের ইংলিশ গ্রামার নতুন করে শেখা লাগে। আমরা, হ্যাঁ, সেই ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত আমাদের 12 বছর ইংলিশ শিখাই ঠিকই, ওই ইংলিশ শিখা আর না শিখানো সেম জিনিস, ঠিক আছে? আমি আমার লাইফে ইংলিশ টিচারগুলোতে যত বেতের বাড়ি খাইছি, একটা বেতের বাড়িও কামে লাগেনি লাইফে, ঠিক আছে? খুবই আফসোস যে এত মাইর খাইলাম, এত হোমওয়ার্ক করলাম, এত কিছু করলাম, কিন্তু ইংলিশ আর শিখতে পারলাম না। ইংলিশ শিখতে পারছি কখন? যখন প্রায় এইচএসসি দিব এমন সময়, যখন অ্যাসিডি প্রিপারেশন শুরু করছি, তখন যাই একটু মানের ইংলিশ শিখতে পারছি। অ্যান্ড ওই ইংলিশ শিখতে সময় লাগে, ওই ইংলিশ শিখে ন্যূনতম 3-4 মাস কিন্তু দেওয়া লাগে, হ্যাঁ। অ্যান্ড এই ইংলিশটা শেখা লাগে কেমনে? বাচ্চাকালে তুমি বাংলা শিখছো কেমনে? তুমি কি একদিনে শিখছো, একদিনে মুখস্থ করছো দুনিয়ার যত বাংলা বাক্য? করো নাই কিন্তু, তোমার একটা টাইম লাগছে, একটা তোমার 2-1 বছর টাইম লাগে একটা বাচ্চার। ছোটো থেকে কত প্রথম কথা বলা শিখে কবে? মেবি 4 বছর বয়সে একটু ভালো মতো কথা বলতে পারে, রাইট? তো ওই সময়টা কিন্তু তার মাথায় কি ল্যাঙ্গুয়েজটা অ্যাবজর্ভ হয়েছে, হ্যাঁ। তোমাকে এমনি ইংলিশটা অ্যাবজর্ভ করা লাগে। সো ওই যে ভাই, ওটাই কথা, ঠিক আছে? তোমার যে বেস কোড তার উপর ডিপেন্ড করে। ইউজুয়ালি তুমি যদি ধরো 500-400 থেকে শুরু করো, তোমার ওই 750-এ যাইতে সময় লাগবে, ভালো সময় লাগবে, 3-4 মাস, অ্যাটলিস্ট 3 মাস লাগবে, ঠিক আছে? অ্যান্ড 3 মাসের ভালো প্রিপারেশন লাগবে। সো ইটস জেনারেলি আ গুড আইডিয়া টু ডু দ্য ম্যাথ প্রিপারেশন ফার্স্ট, পরে আসলে ইংলিশটা সেকেন্ডবারে সুপার স্কোর করা, হ্যাঁ, দিস ইজ দ্য বেটার আইডিয়া। অ্যান্ড এর সাথে রিলেটেড আরেকটা কোয়েশ্চেন পাইছিলাম যে কীভাবে ইফেক্টিভ ওয়েতে রিডিং স্পিড বাড়াবা। কোয়েশ্চেনটা করছে রাফি। এই যে তোমার ইংলিশ কোর্স 750 যে পাবা, এটা ডিপেন্ড করে কিন্তু অনেকগুলো ফ্যাক্টরের উপর, রাইট? একটা ফ্যাক্টর কি? রিডিং স্পিডটা, রাইট? তুমি যত দ্রুত পড়তে পারবা, যত ভালোভাবে তুমি কম্প্রিহেন্ড করতে পারবা, তত ভালোভাবে তুমি কিন্তু ইংলিশ মডিউলগুলো অ্যান্সার করতে পারবা, ঠিক না? তো এই রিডিং স্পিডটা কিন্তু আমাদের খারাপ থাকে। তোমাদের যদি আমি একটু রিয়েলিস্টিক স্ট্যাটিস্টিক্স দিই, হ্যাঁ, আমার কাছে ভাই সোর্স নেই, ঠিক আছে? কবে কোন জায়গায় দেখছিলাম, তোমরা একটু সোর্সগুলো বাইর করো, তোমরা গুতাইলে পাবা, তোমরা তো অনেক কিছু বের করতে পারো, ঠিক আছে? আমি ইউএসএতে ধরো যারা হাই স্কুল স্টুডেন্ট, মানে যারা 9 থেকে 12-এ পড়ে, তাদের অ্যাভারেজ রিডিং স্পিড হয় 180 থেকে 250 ওয়ার্ড পার মিনিট।
ওয়ার্ড পার মিনিট কি মানে 60 সেকেন্ডে তুমি কয়টা ওয়ার্ড রিডিং করতে পারতেছো। হ্যাঁ, সো ইউএস এর হাই স্কুল স্টুডেন্টদের কি এই যে রিডিং স্পিডটা ইট ইজ সামথিং বিটুইন 180 থেকে 250 ওয়ার্ড পার মিনিট। এটা কিন্তু এভারেজ, এর মধ্যে একদম ভালো স্টুডেন্ট আছে, একদম খারাপ স্টুডেন্ট, সবারটা কিন্তু এভারেজ করা হয়েছে, রাইট। আর যখন তারা কলেজে উঠে, অর্থাৎ যখন তারা আন্ডারগ্রেড করে, হ্যাঁ, তখন তাদের এভারেজ রিডিং স্পিড হয়ে যায় রাফলি 400 ওয়ার্ড পার মিনিট। কাহিনী কি জানো? কাহিনী হবে এখন তুমি যদি তুমি নিজের রিডিং স্পিড মাপতে যাও, তুমি কত পাবে জানো? তুমি পাবে 120, 110, 180। আমার এমন স্টুডেন্ট একজনের ছিল 60 ওয়ার্ড পার মিনিট। কেন? সে কি স্লো? তার সাবান কি ছিল? না। কাহিনী হয়েছে কি, তার ইংলিশের সাথে ফ্যামিলিয়ারিটি নেই। হ্যাঁ, রিডিং স্পিড একটা ফ্যামিলিয়ারিটির ব্যাপার। ওকে, রিডিং স্পিডটা আসলে এই যে ফ্যামিলিয়ারিটি থাকলে রিডিং স্পিড বেশি হয়, ফ্যামিলিয়ারিটি না থাকলে রিডিং স্পিড কিন্তু কম হয়। সো রিডিং স্পিড কেমনে বাড়াবা? রিডিং স্পিড তুমি বাড়াবা ফ্যামিলিয়ারিটি বাড়ায়। তুমি যত ফ্যামিলিয়ার হবা ইংলিশের সাথে অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ, তত কিন্তু তোমার রিডিং স্পিড বাড়বে। তুমি যদি তোমার নিজের লাইফ থেকে এক্সাম্পল নাও, তুমি কিন্তু বাংলায় খুব ভালো রিডিং করতে পারো না, তোমাদের সবাই বাংলায় কিং কর্তব্য বানান করতে সমস্যা না, আমার হয়, ঠিক আছে। কিন্তু আমার এমন কোনো স্টুডেন্ট ছিল না যে এই বাংলা উল্টাপাল্টা ওয়ার্ড কইতে তুতলাইছে, ঠিক আছে। এগুলো কি তোমরা একদম ক্লাস 2-3 থেকে পেরে আসছো নয়, তোমরা ক্লাস 6-7-8-9 তোমরা মধুসূদন দত্ত কিংবা রবীন্দ্রনাথ নজরুলদের কি অনেক কঠিন কঠিন কবিতা তোমরা পড়ে আসছো, অনেক কঠিন কঠিন প্রবন্ধ গদ্য এগুলো পড়তে পড়তে তারপর যায় তোমাদের কি হয়েছে, বাংলা যে রিডিংয়ের যে ফ্লুয়েন্সিটা আসছে, ঠিক আছে। এই ইংলিশেও তাহলে কী করা লাগবে, তোমাদের এই রিডিংয়ের ফ্লুয়েন্সি ফ্যামিলিয়ারিটি আনার জন্য ওই আস্তে আস্তে কিন্তু করে যাওয়া লাগবে, ইংলিশ রিডিং প্র্যাকটিস করা লাগবে। ওকে, দিস ইজ দ্য কি। তুমি কেমনে বাড়াবা রিডিং স্পিড? বেশি বেশি করে রিডিং করে। আর আমাদের যে কোর্সটা আসতেছে, এই কোর্সে কিন্তু একটা রিডিং পোর্শন ম্যাটেরিয়াল আছে। এই কোর্সে তোমাদের যে 10 উইকে তুমি 7 দিয়ে গুণ দাও, 70 দিন, রাইট। 70 দিনকে তুমি 5 দিয়ে ভাগ দাও, 14, মানে প্রতি 5 দিনে একটা করে তোমার জন্য রিডিং আর্টিকেল থাকবে, ঠিক আছে। 5 দিনে একটা, মানে 70 দিনে মোট 14টা রিডিং আর্টিকেল থাকবে। এই রিডিং আর্টিকেলগুলো কেমন হবে? এগুলো কি ওই বেসিক ডেইলি স্টারের আর্টিকেল, নিউ ইয়র্ক টাইমসের আর্টিকেল? না, এগুলো হলো লং ফর্ম আর্টিকেল। লং ফর্ম আর্টিকেল হলো এদের ওয়ার্ড সংখ্যা অ্যাটলিস্ট 3000, ঠিক আছে। এখন তোমার যদি রিডিং স্পিড হয় 100 ওয়ার্ড পার মিনিট, তাহলে এই 3000 ওয়ার্ড পড়তে তোমার কতক্ষণ লাগবে হিসাব করো, প্রায় 30 মিনিট কিন্তু লাগবে, রাইট। তো এই কোর্সে তুমি যে আর্টিকেলগুলো পড়বা অ্যাসাইনমেন্ট হিসেবে, প্রতি 5 দিনে এই একটা আর্টিকেলের তোমার পড়া লাগবে। হ্যাঁ, এই আর্টিকেলগুলো আবার কি খুবই স্পেসিফিক, অ্যাসিটি স্ট্যান্ডার্ড। দেখো, ইংলিশ রিডিং কিন্তু অনেক রকম আছে, তোমাকে আমি 16th সেঞ্চুরি থেকে শেক্সপিয়ার এনে দিতে পারবো, ঠিক আছে। আর এই যে 5 বছর আগে কলিন হুভার এনে দিতে পারবো, বাট সবগুলো কি সেম হবে? সবগুলো ইংলিশ ডিফিকাল্টি কি সেম হবে? অ্যাসিটি একটা এক্সাম, এটার ইংলিশের যেই ভাইবটা, এই ভাইবটা কিন্তু ডিফারেন্ট দেন আদার এক্সাম। ধরো জিমেট, জিআরই, অনেকে অনেক এক্সাম দেয় না, হ্যাঁ, ওগুলার ইংলিশই একরকম, অ্যাসিটির ইংলিশ আরেক রকম, তোমার একাডেমিক ইংলিশ আরেক রকম। তুমি কলেজে গিয়ে যদি কখনো ইংলিশ কোর্স বা রাইটিং কোর্স নাও, ওসবের ইংলিশ আবার ডিফারেন্ট, ঠিক আছে। সো আমি যেই আর্টিকেলগুলো তোমাদের পড়াবো, 14টা আর্টিকেল, এখানে কাইন্ড অফ অ্যাসিটি স্ট্যান্ডার্ড, অ্যাসিটি স্টাইলের ইংলিশ, অ্যাসিটিতে যে স্টাইলের ইংলিশ থাকে ওই স্টাইলের ইংলিশ কিন্তু, ঠিক আছে। সেইভাবে তুমি প্রতি 5 দিনে অ্যাটলিস্ট একটা করে তুমি আর্টিকেল পড়তেছো। পড়ার পর তুমি কি করবা? পড়ার পর এই আর্টিকেল পড়ে তোমার মাথায় কি বাকি আছে, কি বুঝছো তুমি, ওই জিনিসটা তুমি খুবই শর্টে 70 থেকে 80 ওয়ার্ড বা 100 ওয়ার্ডে সামারাইজ করবা। এই সামারাইজেশনের সময় তুমি খেয়াল রাখবে কি, যে তোমার গ্রামার ঠিক আছে, তোমার পাংচুয়েশন ঠিক আছে, হ্যাঁ, যেগুলো আবার তুমি অলরেডি কি এতদিন ধরে শিখতেছিলা, রাইট। প্রিপারেশন নেওয়ার সময় তুমি কি শিখছো? পাংচুয়েশন শিখছো, গ্রামার রুল শিখছো, হ্যাঁ। সো এগুলা শেখার পর ফাইনালি কি হলো, তুমি করতে যাবা, সরি 70 দিনে তুমি 14টা আর্টিকেল পড়বা। আর্টিকেল পড়ে তুমি ওই যে 70-80 ওয়ার্ডে কী লিখবা? সামারি লিখবা, রাইট। এই সামারিটা অটোমেটিক্যালি আমাদের ওয়েবসাইটে তোমাকে একটা এআই রিভিউ দেবে, এটা কিন্তু কোনো জেনেরিক এআই রিভিউ না, ঠিক আছে। আমি খুবই মেটিকুলাসলি, খুবই চিন্তাভাবনা করে প্রত্যেকটা আর্টিকেলের সাথে একটা করে প্রম্পট দিয়ে দিছি। ওই প্রম্পটে তোমার যে এআই অ্যাসিস্ট্যান্ট, সে তোমাকে রিভিউ দিবে যে তোমার আর্টিকেল, তোমার সামারাইজ করা হয়েছে কিনা, তোমার কম্প্রিহেনশন লেভেল কতটুকু হয়েছে, ঠিক আছে। তুমি কি আসলে এক্স্যাক্টলি আর্টিকেলের যে মেইন আর্গুমেন্টটা, ওই আর্গুমেন্টটাকে তুমি বুঝতে পারছো কিনা,
ঠিক আছে? তো এটা কিন্তু ধরো সামনে যে কোর্সটা আসতেছে কোর্সটা একটা অন্যতম ফিচার। কথা হলো যে দেখো ভাই দুনিয়ার কোনো কোর্সেই তোমাকে ইংলিশ রিডিংয়ের 100% ইয়া করে দিবে না। তুমি কিন্তু একটা কোর্স করে আমাদের হোক যারই হোক তোমার নিজের ইয়া করতে পারবো না, কি বলে ইংলিশ স্কিল ডেভেলপ করতে পারবো না। তোমার অ্যাসিটি স্কোর একবারে 750 হয়ে যাবে না। এটা কেমনে হবে? এটা হবে দ্য মোর ইউ প্র্যাকটিস, তোমার নিজের যে একটা কাজ করা, ঠিক আছে, নিজের লেখাপড়াটা শেষমেশ নিজে করা, নিজের যে সময় দেওয়াটা, এই সময় দেওয়াটা কিন্তু ইম্পর্টেন্ট। আমি তোমাকে 14টা অ্যাসাইনমেন্ট ধৈরা বেঁধা করাবো, ঠিক আছে? আমার যারা অ্যাসিস্ট্যান্ট আছে তারা তোমাকে ইমেল দিয়ে মনে করায় দিবে অ্যাসাইনমেন্ট করার কথা। সবাই করবে ব্যাচের, তুমি করবো না, তোমাকে আস্তে করে বাইর করে দিব, ঠিক আছে? এই যে এগুলো তোমাকে আমি জোর করে 14টা করাবো, এই 14টা কিন্তু এনাফ না। ফার্স্ট অফ অল তোমাকে এনে জোর করতে হইতেছে মানে কিন্তু ঝামেলা আছে একটা। আরেকটা হইলো যে এই অনলি 14টা পরে কিন্তু আলটিমেটলি এনাফ হবে না। এনাফ হবে কখন? যখন তুমি নিজেও, তোমাকে আমি সপ্তাহে মাত্র 5 দিনে মাত্র একটা পড়াচ্ছি, তুমি যদি 5 দিনে নিজের উদ্যোগে আরও 4টা পড়ে নাও, যেগুলো রিসোর্স আমি তোমাকে দিমো বাই দ্য ওয়ে, ঠিক আছে, ওগুলো যদি তুমি পড়ে নাও, তোমার কী হবে, আস্তে আস্তে 2-3 মাসে তোমার একটা রিডিং অ্যাপটিটিউড ডেভেলপ হবে। তো প্রথমে যদি তোমার রিডিং স্পিড থাকে 100 ওয়ার্ড পার মিনিট, এটা ইমপ্রুভ হয়ে হবে 150 ওয়ার্ড পার মিনিট, 180 ওয়ার্ড পার মিনিট। তুমি তো একবারই আর 250 করতে পারবা না, আস্তে আস্তে টাইম নিয়ে করা লাগে, ঠিক আছে? এটা হলো কথা ভাই। রিডিং স্পিড বাড়ানো খুবই ক্রিটিক্যাল কোনো কাজ না, বাট কাজটার একটু সময় দিয়ে একটু ভালোভাবে করা লাগে, একটু কাইন্ড অফ নিজের উদ্যোগে। হ্যাঁ, তুমি যদি এখন রিলস দেখো না পড়া কিছু করতে পারবো আমি ভাই? তোমার কোনো টিচার করতে পারবে? তারা যদি তুমি 10 লাখ টাকাও দিয়ে রাখো পারবে না কিন্তু, ঠিক না? নিজের উদ্যোগে এই ডিফিকাল্ট কাজটা 3-4 মাস লাগায় করা লাগে, করলে তোমার রিডিং স্পিড বাড়বে, ওভারঅল স্কোর বাড়বে, তুমি অ্যাসিডিতে ভালো করবে, এটা হলো কথা, ঠিক আছে? লেটস গো টু দ্য নেক্সট কোয়েশ্চেন। হার্ড ম্যাথগুলো কীভাবে ভালো করতে পারি? আমার একটু প্যারা হইতেছে, টাইম অনেক বেশি লাগতেছে। হার্ড ম্যাথে টাইম বেশি লাগাই স্বাভাবিক, সবার লাগে, ঠিক আছে? একদম হার্ড যে ম্যাথগুলো, যে মডিউল 2 এর শেষের কয়েকটা ম্যাথ যে খুব হার্ড থাকে, এই ম্যাথগুলায় টাইম তুমি বেশি দিবা, তোমার প্ল্যানিং থাকবে ওরকম যে তুমি আগের ম্যাথগুলো তাড়াতাড়ি করে ওই ম্যাথগুলো টাইম বেশি দিবা। কিন্তু তাও কিন্তু তোমাকে ম্যাথটার যে এসেন্স ওটা কিন্তু ধরা লাগবে। তুমি যদি এই হার্ড ম্যাথগুলো একটু খেয়াল করো, হ্যাঁ, একদম হার্ডের যে ম্যাথগুলো, ওগুলো কিন্তু 3-4টা টপিক থেকে আসে। কোয়াড্রেটিক্স, ইনইকুয়ালিটি, সার্কেল, হ্যাঁ, এই কয়েকটা টপিক থেকে কিন্তু ঘুরায় ফিরে আসে। অ্যান্ড অফন ঝামেলাটা হয়ে কোন জায়গায় জানো? আমার স্টুডেন্ট যত স্টুডেন্ট পড়াইছে তাদের এই টপিকগুলোরই কনসেপ্টের সমস্যা থাকে। ওদের আমি কোনোভাবেই এই কনসেপ্টগুলো পড়াইতে পারি না, ওরা পড়বেই না। ওরা বারবার করে পার্সেন্টেজ করে যাবে, যেগুলো অলরেডি আমি শিখাই দিচ্ছি ভালো মতো। বারবার করে এই অ্যাঙ্গেল, ত্রিভুজ, সাইন, কস, থিটা ওগুলো করে যাবে। ওরা করবে না কোনটা কোয়াড্রেটিক্স, করবে না কোনটা ইনইকুয়ালিটি, করবে না কোনটা ভালো মতো ডেসমোস করবে না, গ্রাফ আঁকা শিখবে না, ঠিক আছে? সো এই যে একটা কাইন্ড অফ আলসেমি, হ্যাঁ, মানুষ কি করে যখন অ্যাসিটি দিতে যায়, যখন প্রিপারেশন নিতে যায়, তখন যেই ম্যাথগুলো সে পারে সেগুলো বারবার করে ভাল লাগে, তার একটা মেন্টাল রিওয়ার্ড পায় ওই ম্যাথগুলো বারবার করে, যে পারতেছি, এই যে অ্যাসিটি আমার দ্বারা হচ্ছে, ঠিক আছে? কিন্তু এটা কিন্তু ভাই ক্ষতিকর। এটা ক্ষতিকর কেমনে? যে তুমি তোমার উইকনেস গ্রাইন্ড করতেছো না, তোমাকে কিন্তু তোমার উইকনেসগুলো গ্রাইন্ড করা লাগবে। হ্যাঁ, তোমাকে ফার্স্ট অফ অল কনসেপ্ট তো ভালো মতো বুঝাই লাগবে। তোমাকে প্রত্যেকটা ম্যাথের কনসেপ্ট খুবই ক্লিয়ারলি, খুবই ভালো মতো বোঝা লাগবে, ঠিক আছে? বাট কনসেপ্ট বোঝার পর তুমি যদি প্র্যাকটিস কম করো, তখন কিন্তু তুমি ওই হার্ড ম্যাথগুলো ইনস্ট্যান্টলি ধরতে পারবে না, তখন কিন্তু ঝামেলাটা লাগবে। এটা এই ব্যাপারটায় কিন্তু অনেক স্টুডেন্ট প্যারা খেয়ে যায়, ঠিক আছে? অনেক ইউনিভার্সিটি, আচ্ছা সুজয় প্রশ্ন করতেছো যে অনেক ইউনিভার্সিটি লিবারেল আর্ট কলেজ সুপার স্কোর নাকি মেনটেন করে না। হ্যাঁ, অনেক ইউনিভার্সিটি আছে সুপার স্কোর মেনটেন করে না, বাট তারা খুবই কম, ঠিক আছে? অ্যান্ড যেসব ইউনিভার্সিটি আর লিবারেল আর্টস সুপার স্কোর মেনটেন করে না খুব একটা, তাদের অ্যাডমিশন প্রসেসে আসলে অ্যাসিটির গুরুত্ব অত বেশি না। এটা কিন্তু অনেস্ট টু গড কথা ভাই, মিথ্যা কথা বলে লাভ নেই। তারা অন্যান্য জিনিসপাতি একটু বেশি দেখে, টাকা পয়সা, ঠিক আছে, কিংবা ধরো তাদের সিলেক্টিভিটি একটু হয়তো কম মাঝে মাঝে। সো এই ব্যাপারগুলো আসলে চেঞ্জ হয়। হ্যাঁ, এই কয়েকটা ইউনিভার্সিটি আছে যে প্রতি 1 বছর পর চেঞ্জ হয়, এগুলো বলে লাভ নেই। বাট দ্য ইম্পর্টেন্ট থিং ইজ 95% অফ দ্য ইউনিভার্সিটিজ একসেপ্ট সুপার স্কোর। এবং যেগুলো খুবই ভালো ইউনিভার্সিটি, খুবই ভালো কলেজ, তারা কিন্তু অলওয়েজ একসেপ্ট করে সুপার স্কোর, ঠিক আছে? তো সুপার স্কোর জিনিসটা মাথায় রাখাই কিন্তু বেস্ট বুদ্ধি। হ্যাঁ, আর দেখো ভাই কথাটা হলো যে
অনেকে এমনি হয়তো ভাবতে পারো যে প্রথমবার আমি ম্যাথ 800 টার্গেট করবো, সেকেন্ডবার আমি ইংলিশ 750 টার্গেট করবো। সাপোজ ধরো তুমি তোমার টার্গেট ফিল আপ করছো, প্রথমবার ধরো তুমি ম্যাথে পাইছো 800-780 আর ইংলিশে পাইছো ধরো 600। দ্বিতীয়বার যখন তুমি ইংলিশ টার্গেট করবা তখন তোমার ম্যাথ স্কোর কি একদম 780 থেকে 580 হয়ে যাবে? হবে না। তখন কিন্তু তুমি ম্যাথে ভালোই করবা, বিকজ এই ম্যাথগুলো তুমি পারো, আর তুমি কিন্তু ওই 2 ঘন্টা বসে এক্সামটা দিবা। ঠিক আছে? সো অনেক স্টুডেন্টের ক্ষেত্রে কী হয় যে সুপার স্কোরের টার্গেট যখন নেয়, তখন লাস্টবার যখন তারা এক্সামটা দেয়, ওই লাস্টবার এক্সামে কিন্তু তাদের 2টা মডিউলই ভালো হয়ে যায়, বিকজ আরেকটা মডিউল যাদের প্রিপারেশন তারা এখন নেয় তারা কিন্তু আগে নিছিল, আগে নিয়ে কিন্তু একটা ভালো স্কোর অলরেডি পায় রাখছে। পাওয়ার পরেও এই যে এক্সামটা, লেটেস্ট এক্সামটা, সেটাও কিন্তু তারা খারাপ দেয়নি, বিকজ তারা অলরেডি জানে। ঠিক আছে? তো সুপার স্কোর না করলেও তো কিন্তু তোমার এখানে সমস্যার কথা না। হ্যাঁ, সুপার স্কোরের কথা আমি কেন বললাম, বিকজ এটা হলো প্রিপারেশনের ক্ষেত্রে একটা ভালো স্ট্র্যাটেজি, যে আমি সুপার স্কোরের কথা চিন্তা করে আগে প্রথমবার যখন আমি এক্সামটা দিব তখন আমি একটা সেগমেন্টের প্রিপারেশন নিব, পরের বার যখন দিব তখন আমি আরেকটা সেগমেন্টের প্রিপারেশন নেব। এই জন্য এটা একটা ভালো স্ট্র্যাটেজি। ঠিক আছে? আচ্ছা, হোয়াটসঅ্যাপে সম্ভবত আমার কয়েকটা কোশ্চেন আছে, লেট মি চেক। হুম, আমার তো কমেন্টস লোড হচ্ছে না, একটু দাঁড়াও তো। এই তোমরা আমাকে ইনবক্সে কোশ্চেন করতেছো? বাহ। আচ্ছা, আমি একটা কোশ্চেন 3বার পাইছি। কোশ্চেনটা, হ্যাঁ, সুজয় এখন কোশ্চেন করতেছো যে ভাইয়া ইউএস ইউনিভার্সিটি অ্যাডমিশনে অ্যাসিটি দিলে দেন এনি ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দিলেও হয়, লাইক ডুওলিঙ্গো অর আইএলস। অ্যাসিটি দিলে দেন এনি ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দিলেও তো হয়। আচ্ছা, সো কোশ্চেনটা 2টা কোশ্চেনের যে কোনো একটা, আমি ঠিক শিওর না সুজয় তুমি কোন কোশ্চেনটা করতেছো, বাট আমি 2টা কোশ্চেনই কভার করবো। একটা কোশ্চেন হলো যে আচ্ছা অ্যাসিটি দিব কেন, আমি ডুওলিঙ্গো দেই, আইএলস দেই, সমস্যা কই? ঠিক আছে? আর আরেকটা কোশ্চেন হইতে পারে যে অ্যাসিটি দেওয়ার পরেও ডুওলিঙ্গো আইএলস দেওয়া লাগবে কিনা। এখন সুযোগ কোনটা এক্স্যাক্টলি করতেছো আমি ঠিক ছিল না, আমি দুটাই কভার করি। একটা হলো যে ভাই অ্যাসিটি দিচ্ছি, সরি অ্যাসিটি আমি কেন দিব, আমি ডুওলিঙ্গো আইএলস দিই। ডুওলিঙ্গো আর আইএলসকে বলে হলো ইংলিশ প্রফিসিয়েন্সি এক্সাম। ইংলিশ প্রফিসিয়েন্সি এক্সাম হলো যে আমি যেমনি বাংলায় কথা বলতেছি, আমার অ্যাকসেন্ট আছে একটা, খেয়াল করছো না? হ্যাঁ, আমার বাসা হলো নারায়ণগঞ্জ ঢাকার মাঝামাঝি, সো ওই অ্যাকসেন্টটা আমার মধ্যে খুব প্রবল। হ্যাঁ, সো এই যে আমি কিন্তু বাংলায় প্রফিসিয়েন্ট, আমার এলাকায় যে কখনো স্কুলে যায়নি সেও কিন্তু বাংলা বলতে পারে, সে কাইন্ড অফ বাংলায় প্রফিসিয়েন্ট বলা যায়, নেটিভ নেটিভ স্পিকার। ঠিক না? একটা ল্যাঙ্গুয়েজে প্রফিসিয়েন্সি ডিটারমাইন করার জন্য, ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রফিসিয়েন্সি ডিটারমাইন করার জন্য এক্সাম কি, আইএলস আর ডুওলিঙ্গো। দুটা কাইন্ড অফ সিমিলার টাইপের এক্সাম, খালি টাকা পয়সা আর কি কম বেশি। আইএলস তোমরা দাও 30,000 টাকা দিয়ে, ডুওলিঙ্গো হয়তো $52 নাকি কত যেন, আই ডোন্ট নো। হ্যাঁ, আবার অ্যাকসেপ্টের ব্যাপার আছে, কেউ এটা অ্যাকসেপ্ট করে কেউ করে, যাই হোক ওটা পরের ব্যাপার। বাট এই দুটো কি, এই দুটো হলো ইংলিশ প্রফিসিয়েন্সি এক্সাম, রাইট? এটা দিয়ে দেখতেছি যে তুমি ওখানে গিয়ে তুমি
খাবার অর্ডার করতে পারবা কিনা, নাকি কথা বলতে না পারার কারণে না খায় মরে যাবা, ওখানে গিয়ে তুমি তুমি টিচারদের সাথে কমিউনিকেট করতে পারবা কিনা, নাকি তুমি গো ব্যাক টু মাঙ্কি মোড, ঠিক আছে, সাইন ল্যাঙ্গুয়েজ, বুঝতে পারতেছো? ওইটা হলো ওইটার জন্য। কিন্তু অ্যাসিটি কি? অ্যাসিটিকে তুমি একটা অ্যাডমিশন টেস্টের মতো চিন্তা করতে পারো। দিস ইজ অ্যান অ্যাপটিটিউড স্ট্যান্ডার্ডাইজ এক্সাম। যারা যারা আন্ডারগ্রেডে অ্যাপ্লাই করতেছে সবাই অ্যাসিটি দিচ্ছে। সবার মধ্যে ম্যাথমেটিক্যাল রিজনিং এবিলিটি, তারপর ইংলিশে একাডেমিক কাজকাম করতে পারেন, লিখতে পারার পড়তে পারার এবিলিটি, যেগুলো তুমি কলেজে কী করবা, তুমি ইউনিভার্সিটিতে করবা কি, পড়বা লিখবা না। সো ওই যে ল্যাঙ্গুয়েজ দিয়ে পড়ালেখা করার ক্ষমতা, তারপর ম্যাথমেটিক্যাল রিজনিং, এগুলা তোমার মধ্যে আছে কিনা, ওইটা মাপার এক্সাম হলো অ্যাসিটি এক্সাম। তুমি যেমন বাংলাদেশে অ্যাডমিশন টেস্ট দাও, অ্যাসিটিকে তুমি ও এরকম অ্যাডমিশন টেস্ট ধরতে পারো। এটার একটা ফল্টি অ্যানালজি। অ্যাসিটি ইজ নট লাইক এনি বাংলাদেশি অ্যাডমিশন টেস্ট হোয়াটস এভার, বাট এটারও ওইভাবে বলা যায়। এখন আইএলস কি ওরকম একটা এক্সাম অ্যাডমিশন টেস্টের মতো না, কিন্তু ওটা কি একটা ইংলিশ প্রফিসিয়েন্সি এক্সাম। সো এটাই ব্যাপার, যে একটা হলো প্রফিসিয়েন্সি এক্সাম, আর আরেকটা হলো কি তোমার কাইন্ড অফ একটা অ্যাপটিটিউড টেস্ট, তুমি কতটুকু পারো, তোমার মধ্যে কতটুকু মেধা আছে, ওটা যাচাই করে এক্সাম। আইএলস দিয়ে কিন্তু তোমার মেধা যাচাই করা হয় না, ঠিক আছে? আর সেকেন্ড ব্যাপারটা হলো, সেকেন্ড যে অ্যাঙ্গেলটা সেটা হলো যে অ্যাসিটি দিলে ওটা দেওয়া লাগবে কিনা। আমি তো অ্যাসিটি দিচ্ছি, আমি তো ইংলিশে এত ভালো স্কোর পাইছি, ঠিক আছে, আমার কি আবার আইএলস ডুওলিঙ্গো দেওয়া লাগবে? ইন শর্ট হলো ইয়েস। তোমার অ্যাসিটিতে ভালো করলেই যে তারা ইংলিশ প্রফিসিয়েন্সি ওয়েভ করে দেয় ব্যাপারটা এমন না, তোমার কিন্তু কাইন্ড অফ আইএলস ডুওলিঙ্গো দেওয়া লাগবে। যারা অলরেডি 4 বছর ইংলিশে পড়ালেখা করছো, ইংলিশ ভার্সন কিংবা ইংলিশ মিডিয়াম, তাদের কিন্তু আর ওটা দেওয়া লাগবে না। তাদের কিন্তু আইএলস ডুওলিঙ্গো এমনিও দেওয়া লাগবে না, ঠিক আছে? তাদের আইএলস ডুওলিঙ্গো এমনিও দেওয়া লাগবে না। এখন যারা করো নাই, তাদের কিন্তু, যারা বাংলা মিডিয়াম থেকে বাংলা ভার্সনে পড়ালেখা করছো, তাদের কিন্তু আইএলস ডুওলিঙ্গো দেওয়া লাগবে। ইন শর্ট, তুমি অনেক কাহিনী করে কাউন্সিলর দিয়ে বলে, অনেক অনেক কাহিনী আছে, ওগুলা যখন তোমার কলেজে ইমেল টিমেল করে তখন ওগুলো অনেক কিছু কাহিনী আছে, বাট মোস্টলি 99% অফ দ্য কেসে তুমি যদি বাংলা মিডিয়াম থেকে থাকো, তোমার কিন্তু একটা ইংলিশ প্রফিসিয়েন্সি এক্সামের স্কোর সাবমিট করা লাগবে, এবং ওটা একটা মিনিমাল রিকোয়ারমেন্টও আছে, ঠিক আছে? ওকে, একটা কোশ্চেন স্টুডেন্টরা করে যেটা সাফি পয়েন্টের, সেটা হলো ডেমনস্ট্রেটেড ইন্টারেস্টের সিক্রেট। ডেমনস্ট্রেটেড ইন্টারেস্ট মানে হলো কলেজের সাথে কমিউনিকেট করা। তুমি একটা কলেজকে পছন্দ করতেছো, কলেজকে ওই জিনিসটা জানানো। এখন কলেজকে ওটা জানানো কেন ইম্পর্টেন্ট? কারণ কলেজ ওটাকে ভ্যালু করে। কলেজ কেন ভ্যালু করে? ইউএসএতে 4,000 কলেজ আছে, অনেকগুলো কলেজই অনেক ভালো। 4,000 কলেজের জন্য মিলিয়ন মিলিয়ন স্টুডেন্টস আছে। হ্যাঁ, এক একজনে 20টা করে কলেজে অ্যাপ্লাই করবে। কলেজগুলো কেমনে জানবে যে কে আসলে আমার কলেজে আসতে ইন্টারেস্টেড, কে আসলে ইন্টারেস্টেড না? কিছু কলেজ আছে যেখানে তো সবাই যাইতে ইন্টারেস্টেড, কিন্তু কিছু কলেজ আছে যারা স্পেসিফিক্যালি জানতে চায় যে তুমি অ্যাজ আ পার্সন ওই কলেজে ফিট হবা কিনা, ওই কলেজটা তোমার জন্য কিনা। এগুলা কেমনে এগুলো বোঝা যায় হলো ডেমনস্ট্রেটেড ইন্টারেস্ট দিয়ে, ঠিক আছে? এগুলো বোঝা যায় ডেমনস্ট্রেটেড ইন্টারেস্ট দিয়ে। যখন স্পেশালি লিবারালাইজ কলেজগুলা, যেখানে আসলে তোমাকে অনেক কোটি কোটি টাকা দিতেছে স্কলারশিপ হিসেবে, তারা কিন্তু জানতে চায় যে তুমি আসলে আমাদের কলেজে ইন্টারেস্ট, নাকি তুমি একটা সাবমিট করার জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করছো, ঠিক আছে? এইটা হলো ডেমনস্ট্রেটেড ইন্টারেস্ট। ডেমনস্ট্রেটেড ইন্টারেস্টের সিক্রেট হলো ভালো কমিউনিকেশন। ওকে, ভালো কমিউনিকেশন কি? তুমি আসলে ইন্টারেস্ট দেখাবা কেমনে? তুমি ইন্টারেস্ট দেখবা কলেজের ভার্চুয়াল সেশনে অ্যাটেন্ড কইরা, তুমি ইন্টারেস্ট দেখাবা কলেজের যে ইমেইল আছে, কলেজের মেইলে ইমেল করে, তোমার যে অ্যাডমিশন অফিসার, ওই অ্যাডমিশন অফিসারের সাথে খাতির জমায়ে তুমি এগুলো করতে পারবা কেমনে? তুমি এগুলো করতে পারবা ভালো মতো কমিউনিকেট করে। হ্যাঁ, তোমার যে কোয়েশ্চেন, তোমার যে কনসার্ন, তুমি যে একটা কুল একটা পার্সন, এটা কিন্তু কাইন্ড অফ কলেজটা বোঝানো লাগবে। এটা বোঝানো লাগবে তোমার ভালো কমিউনিকেশন। এখন হোয়াট ডু আই মিন বাই ভালো কমিউনিকেশন? ভালো কমিউনিকেশন মানে হলো তুমি নিজে একটা ইমেল লেখো, ক্লাস 6-এর বাচ্চারা দিয়ে একটা ইমেল লেখাও টু আ পার্টিকুলার কলেজ। কোনটা বেটার হবে? কোনটা কমিউনিকেশন স্টাইল বেটার হবে? অবশ্যই তোমারটা, কারণ ওই 6-এর বাচ্চা কিন্তু জানে না কেমনে একটা ইমেল লেখা লাগে, ওই ভাইবটা বুঝে না। তারাও কিন্তু আলটিমেটলি ওপাশে কোনো এআই না, কোনো কম্পিউটার না, কোনো যন্ত্র না, তারা কিন্তু মানুষ।
ওই মানুষগুলো তোমার ইমেল পড়তেছে, তোমার প্রশ্নগুলো দেখতেছে, অ্যান্ড তাদের কিন্তু মনে থাকে, ঠিক আছে? যে আজকে তোমরা যে এত কোশ্চেন করতেছো, তোমাদের হয়তো মনে হতে পারে যে আমি তোমাদের কারোর নাম মনে রাখবো না, বাট আমি কিন্তু রাখবো। পরের ওয়েবিনারে আমি দেখবো যে তোমরা আসছো কিনা, ঠিক না? সো এই যে কলেজের যারা এই ভার্চুয়াল সেশনগুলো নেয়, তারপর যারা এই যে স্টুডেন্টদের সাথে কমিউনিকেট করে, তাদের কিন্তু মনে থাকে, অ্যান্ড ওই যে একটা ইমপ্রেশন ভাইব ক্রিয়েট হয়, সেটা কিন্তু আলটিমেটলি ডিসিশনে ইফেক্ট ফেলে, অল্প হলেও কিন্তু ফেলে। হ্যাঁ, সো ভালো ডেমনস্ট্রেটেড ইন্টারেস্টের ফর্মুলা হলো ভালো কমিউনিকেশন। তুমি যত প্রফেশনালি, যত যত ফানভাবে, যত যত ধরো ক্রিয়েটিভ ওয়েতে তুমি কলেজের সাথে কমিউনিকেট করতে পারবা, ততই কিন্তু তোমার জন্য এটা বেটার, ঠিক আছে? ফাইনালি একটা কোশ্চেন রাফি করছো যে ওয়াই মোস্ট অফ দ্য স্টুডেন্টস কনসিডার এসএটি ইনস্টেড অফ এসিটি। কেন? কারণ টু বি অনেস্ট বাংলাদেশে এসিটি নাই, এটা হলো কারণ, ঠিক আছে? বাংলাদেশে এসিটি টেস্ট সেন্টার আছে ধরো 13-15টা। এসিটি অন দ্য আদার হ্যান্ড আই এম নট কারেন্টলি শিওর কোনো টেস্ট সেন্টার অফার করে কিনা, বাট আগে কি হইতো, আগে মানুষকে বাংলাদেশ থেকে এসিটি দিতে হলে ইন্ডিয়া যাইতে হইতো, বুঝছো? তুমি যদি এসিটি স্কোরের জায়গায় এসিটি স্কোর সাবমিট করো, কোনো সমস্যা নেই, কিন্তু কলেজ কিন্তু দুইটাই অ্যাকসেপ্ট করে। ঝামেলা কোন জায়গায় হয়? ঝামেলা হলো যে এসিটি তুমি বাংলাদেশে দিতে পারবা কিনা। আবার ধরো এসিটির কস্ট হলো ধরো আনুমানিক 12 থেকে 13 হাজার টাকা প্রতি এক্সামের। এসিটি কস্ট অন দ্য আদার হ্যান্ড অ্যাটলিস্ট 25,000 টাকা। তারপর ট্রাভেল এক্সপেন্সেস আরও এগুলো আছে। হ্যাঁ, আরেকটা রিজন হইতে পারে যে অ্যাসিটিতে যেই টপিকগুলা কাভার হয় ওই টপিকগুলা অত হাই লেভেল না, টপিকগুলো ডিপে কাভার হয় ট্রু, টপিকগুলো কার্ভ করে ট্রু, অনেক কঠিন এক্সাম হয় ট্রু, বাট টপিকগুলো অত কঠিন টপিক না। কিন্তু এসিটিতে কিছু টপিক আছে বেশ হার্ড, মানে একদম হায়ার ম্যাথ থেকে দিয়ে দিয়ে অবস্থা খারাপ, ঠিক আছে? সো অনেক কারণেই আসলে বাংলাদেশে ট্রেডিশনালি সবাই অ্যাসিটি দেয়। হ্যাঁ, এক এক কান্ট্রিতে এক এক অবস্থা। আই নো ফর শিওর যে হংকং থেকে আমার অনেকেই চিনি যারা ইউএসএ অ্যাডমিশনে অ্যাপ্লাই করে, তাদের মধ্যে আবার কয়েকটা কমিউনিটি আছে এসিটি খুব বেশি ফেমাস। সেটাই হলো কাহিনী, ঠিক আছে? কয়েকটা রিজন, একটা হলো যে বাংলাদেশে এসিটি খুব একটা অ্যাভেলেবল না, এসিটি অনেক বেশি কস্টলি, আর এসিটিকে অনেকে অনেক বেশি হার্ড মনে করে অ্যাসিটির তুলনায়। হ্যাঁ, এই জন্য ম্যাক্সিমাম কি দেয়? অ্যাসিটি দেয়। ওকে, হুম, ওকে, যারা প্রথম দিকে লাইভে আসছো তাদের কয়েকটা কোয়েশ্চেন হোপফুলি আজকে সলভ করতে পারছি। আই এম এগেইন রিয়েলি সরি যে এই টেকনিক্যাল ডিফিকাল্টির কারণে তোমাদের আজকে কিছু ম্যাথ দেখাইতে পারলাম না। ম্যাথ দেখাইতে পারলে মজা হইতো, বিকজ ম্যাথই তো মজা, ঠিক না? এই মানে উল্টাপাল্টা জিনিস পেয়ে তো অনেকে আলাপ করা যায়। হুম, আচ্ছা, আজকে অ্যাপ্লিকেশনে আরও কয়েকটা জিনিস নিয়ে একটু আলাপ করি, ঠিক আছে? ডিআই নিয়ে বললাম। হুম, ইডি, ইডি নিয়ে একটু আলাপ করি। আরে ইডি নিয়ে একটা কোশ্চেন সাফি করতেছে। ইডি ওয়ান, ইডি কি আরডি কি তোমরা কিন্তু জানো যে অ্যাপ্লিকেশন কিন্তু তিন চারটা মানে সাইকেলে করা যায়। ইডি হইলো যে আর্লি ডিসিশন, তুমি একটা আর্লি আগে আগে ডিসিশন পাওয়া যাবা। আর শর্ত হইলো যে তোমার যেখানে তুমি ইডি করবা তোমার কিন্তু সেখানেই একটাই করবা, ওখানে যাওয়া লাগবে যদি ওরা তোমাকে নেয়, ঠিক আছে? আর আরডি হলো যেখানে তুমি একসাথে আর কি 20-30টা কলেজে অ্যাপ্লাই করতে পারবা সেইটা। যারা ইডি ওয়ান করবা, তোমাদের ইডি ওয়ানের ডেডলাইন কিন্তু নভেম্বরে। তোমাদের সময় আছে কয় মাস? আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 3 মাস। এই 3 মাসে তোমাদের রোড ম্যাপটা কেমন হওয়া উচিত ইডি ওয়ান করার জন্য? ফার্স্ট অফ অল অ্যাসিডির ব্যাপারটা বাদ দে, অ্যাসিডির রোড ম্যাপটা ভিন্ন। আমি জাস্ট অ্যাপ্লিকেশনের কথাটা বলি যে অ্যাপ্লিকেশনের যে কম্পোনেন্টগুলো তোমাকে ধরো কি বলে, তোমার এসে, তোমার যে অ্যাক্টিভিটিস, তোমার অ্যাওয়ার্ডস, তারপর তোমার কোন কলেজ সিলেক্ট করে এই ব্যাপারগুলো, এগুলো করতে কিন্তু সময় লাগে। মনে হতে পারে যে একটা এসে 1 সপ্তাহ বসমু লেখালামো, কমন অ্যাপ 5-6 দিন এডিট করুম হয়ে যাবে,
তারপর কলেজ, একটা কলেজ যেগুলো ভালো লাগছে একটার মধ্যে সাবমিট করে দিব হয়ে যাবে, না ভাই এমনি কিন্তু হবে না। তোমাকে বাংলাদেশের গত 5-6 বছরের ট্রেন্ড কিন্তু ফলো করা লাগবে। বাংলাদেশ থেকে একটা কলেজ কিন্তু ওয়েবসাইটে বলবে যে আমরা একদম হাজার কোটি কোটি টাকা দিয়ে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নেই, ঠিক আছে? বাংলাদেশ থেকে এই কলেজ জীবনে নেয়নি। তোমাকে এই কলেজে অ্যাপ্লাই করা উচিত? রিয়েলিস্টিক্যালি কিন্তু অ্যাপ্লাই করা উচিত না। সো ED1 করার ক্ষেত্রে ওয়ান অফ দ্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস হলো যে তোমাকে ডিসাইড করা তুমি আসলে কোন কলেজে ED1 করবা। এখানে অনেকটা ইনটুইশনের ব্যাপার আছে যে তুমি কলেজের অ্যাপ্লিকেশন প্রসেসটা কতটুকু জানো। আবার এখানে কিন্তু তোমার যে নলেজ, তোমার যে রিসার্চ, হ্যাঁ, সেটারও কিন্তু ব্যাপার আছে। তুমি যেই কলেজ থেকে সিলেক্ট করবা ওই কলেজের সাথে তোমাকে 2 মাস একদম প্রেম করা লাগবে বেসিক্যালি। ওই কলেজে যত ইম্পর্টেন্ট মানুষ আছে সবার সাথে তোমাকে খোলামেলাভাবে উপযুক্ত আলাপ করা লাগবে। উপযুক্ত আলাপ বলতে কি, তুমি এখন কলেজের প্রেসিডেন্টে মেল দিতেছো, হ্যালো আমি তো অমুক, ঠিক আছে, হ্যাঁ আমাকে কি তোমার কলেজে নিবা? অবভিয়াসলি না ভাইয়া, এটা এমনি কিন্তু হবে না। তোমাকে কমিউনিকেট করা লাগবে স্মার্টলি। তো তুমি যে কলেজকে ডিসাইড করছো ওই কলেজে আগে তোমাকে কী করা লাগবে, 2 মিনিট 2 মাস ধরে কী করা লাগবে, কমিউনিকেট করা লাগবে। সো এটা হলো ওয়ান অফ দ্য থিং দ্যাট ইউ হ্যাভ টু ডু। 2 মাস 3 মাস কন্টিনিউয়াসলি তোমাকে একটা বা দুইটা বা তিনটা চারটা কলেজের সাথে কমিউনিকেশন মেনটেন করা লাগবে। ফাইনালে গিয়ে হয়তো ওই যে 4-5টার মধ্যে তুমি একটার মধ্যে ED করবা, রাইট? তো একটা হলো কলেজ হ্যান্ডেল করা। তারপর হলো তোমার যে অ্যাপ্লিকেশনের কম্পোনেন্টগুলো ওগুলোকে কী করা, প্রিপেয়ার করা, ঠিক আছে? অ্যান্ড এগুলো কিন্তু ভাই নিজে নিজে করা যায় না। তুমি কোনো মেন্টরকে সাথে নিয়ে করো বা কোনো ফ্রেন্ডকে সাথে নিয়ে করো, একজনের কিন্তু ইনপুট এখানে লাগে, ঠিক আছে? সো আমি যখন অ্যাপ্লাই করছি তখন সাফি আমাকে অনেক হেল্প করছে। হ্যাঁ, সাফি আমাকে ইনপুট দিত যে এটা একটু এডিট কর, এটা এমন হয়েছে, ওটা এমন হয়েছে। হ্যাঁ, আবার সাফি যখন অ্যাপ্লাই করছে তখন সাফিরে আমি ইনপুট দিতাম। হ্যাঁ, সো আমরা এমন ফ্রেন্ডরা মিলে প্রথমবার অ্যাপ্লিকেশন করছিলাম, রাইট? সো এই 2 মাস তোমাকে বারবার এগুলা ব্রেনস্টর্ম করা লাগবে, খুব ভেবে ভেবে কি তোমার নিজেকে রিপ্রেজেন্ট করা লাগবে। এই জিনিসগুলো আস্তে আস্তে প্রিপেয়ার করে দেন আস্তে আস্তে ফাইনালাইজ করা লাগবে। হ্যাঁ, অ্যান্ড এই কাজটা যদি তুমি ED1 করতে চাও তোমাকে খুব সুন এটা স্টার্ট করা উচিত। আমি অ্যাজিউম করতেছি মোস্ট অফ ইউ হ্যাভেন্ট ইয়েট স্টার্টেড, বাট যদি ED1 করতে চাও তোমাকে আগামী 7-8 দিনের মধ্যেই কি এগুলা কাইন্ড অফ স্টার্ট করা লাগবে, ঠিক আছে? ফাইনালি রোড ম্যাপের কথা বলতেছিলাম, রাইট? সো অ্যাপ্লিকেশনের কম্পোনেন্ট সামলানো, কলেজ সিলেক্ট করা, অ্যান্ড আরেকটা যে ব্যাপার সেটা হলো যে সাপ্লিমেন্ট লেখা। তো তুমি যেই কলেজে অ্যাপ্লাই করবে সেই কলেজে হয়তো 2-3টা সাপ্লিমেন্ট আছে। তুমি যদি কমন অ্যাপ সে ফাইনালাইজ করতে করতে একদম ডেট জানার আগের দিন শেষ করো, তুমি সাপ্লিমেন্ট কখন লিখবা? তোমার কিন্তু সাপ্লিমেন্ট নিয়েও কিন্তু প্রিপেয়ার করা লাগবে। হ্যাঁ, আর এই যে ফিডব্যাক নেওয়া, এই যে ব্রেনস্টর্ম করা, এগুলো খুবই খুবই সময় সাপেক্ষ কাজ। হ্যাঁ, আমি যখন ধরো কাজ করতে বসি 15 মিনিট একটু খুব চিন্তা করলে মাথাটা আমার ধোয়া বের হয়, ঠিক আছে? আমার একটু 5 মিনিট একটু বের হয়ে হাইটা এসে পানি টানি খায়া তারপর আবার আবার বসা লাগে, ঠিক আছে? এমন কিন্তু তোমাদের অনেকের ক্ষেত্রেই হয়। হ্যাঁ, তোমরা কিন্তু ওই যে 10 মিনিট কাজ করবো, আধা ঘন্টা কাজ করবো, করে একটু ইনস্টাগ্রামে ঢুকবা, শেষ সারাদিন ওই দিন শেষ। ওই দিন আর তোমার কোনো কাজ হবে না, ঠিক আছে? তো এমন এমন হয়ে যাও খুবই স্বাভাবিক ভাই, আমরা যেই দুনিয়ায় থাকি ওই দুনিয়ার রিয়েলিটি এটা। হ্যাঁ, তো তোমাকে কিন্তু ওই সময়টা হাতে রেখে এখন থেকেই কাজ করা লাগবে। তোমার এখনই যে ECA আছে, যে অ্যাওয়ার্ডগুলো আছে, ওগুলো গোছানো লাগবে, ঠিক মতো এক্সপ্রেস করা লাগবে। হ্যাঁ, অ্যান্ড এই যে দেখো একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা একটা ECAকে ঠিকমতো রিপ্রেজেন্ট করা, এটাও কিন্তু আমরা জন্ম থেকে পারিনি, ঠিক না? আমাদের কিন্তু এটা পড়ে পড়ে শেখা লাগছে। হ্যাঁ, সো ওই যে ইন্টারনেটে কিন্তু রিসোর্সের অভাব নেই। ওই রিসোর্সগুলো এক্সপ্লোর করে কিন্তু তোমাকে কী করা লাগবে, এই জিনিসগুলো শেখা লাগবে যে কীভাবে এটা করা হয়। হ্যাঁ, দেন ফাইনালি যায় তুমি এটা পারবা, এটা হলো কথা, ঠিক আছে? আর আমি তো প্রেপটক্সে নতুন, তোমরা অনেকে প্রেপটক্স না আমার থেকে বেশি জানো। হ্যাঁ, বাট সাফি বলতেছে যে প্রেপটক্সে কিন্তু আমরা আজে বাজে কিছু দিব না, রাইট? একদম সলিড ইনফরমেশন। অ্যান্ড এটা কিন্তু কাইন্ড অফ আমারও ফিলোসফি। হ্যাঁ, আমি জাস্ট তোমাকে বলার জন্য বললাম যে ভাই আমার সাথে আসো, এমন এমন না ভাই, ঠিক আছে? যেটা সত্য ওটা সত্য, ঠিক আছে? সত্যের কোনো ইয়া নেই ভাই, রূপ নেই। হ্যাঁ, এখন সিচুয়েশন ভেদে তোমার সিচুয়েশন একরকম, একজনের সিচুয়েশন এক, সিচুয়েশন ভেদে অ্যাডভাইস ডিফারেন্ট হইতে পারে, কিন্তু কোনো সত্য মিথ্যা ভাই, মিথ্যা অ্যাডভাইস হাজার হাজার, সত্য অ্যাডভাইস কিন্তু ভাই একটাই। তোমার ক্ষেত্রে কিন্তু অলওয়েজ কি
দেখো অ্যাডভাইস নেওয়ার ক্ষেত্রে আরেকটা ব্যাপার তোমাদের একটু বলি। তুমি কখনো একজন মেন্টরকে, তুমি তাকে টাকা দিছো বা না দিছো, বা একজন ফ্রেন্ডকে কখনো ফোর্স করবা না যে তোমার হয়ে একটা ডিসিশন নিয়ে দিতে। তুমি অ্যাডভাইস কেমনে নিবা? অলওয়েজ ইউ উইল টক অ্যাবাউট ইউর কন্ডিশন, যে ভাই আমি এখন রাইট নাও আমার এটা 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 সমস্যা, আমি এমন এমন পাবলিক, এখন আমাকে অ্যাডভাইস দেন। যে তোমাকে ভালো অ্যাডভাইসটা দিবে সে তোমাকে কয়েকটা অল্টারনেটিভ বলবে, প্রোজ অ্যান্ড কনস বলবে। লাইফের সব কিছুর মধ্যে কী আছে? প্রোজ অ্যান্ড কনস আছে। তুমি যদি একটা ডিসিশন নাও, একদিকে যাইতে চাও, একদিকে ওটা কিছু প্রোস আছে, কিছু কনস আছে, কিছু ভালো জিনিস আছে, কিছু খারাপ জিনিস আছে। ওইটা না করে আরেকটা জিনিস করলে কি, ওইটারও কি আছে? প্রোজ আছে, কনস আছে। ভালো অ্যাডভাইস যারা দেয়, টাকা দিয়ে হোক মাগনার হোক, তারা দেখবে অলওয়েজ কী করে, তারা প্রত্যেকটা অপশনের প্রোজ কি কনস কি এই জিনিসটা এক্সপ্লেন করে, অ্যান্ড তোমাকে ডিসিশন নিতে উৎসাহ দেয়। হ্যাঁ, সো যখন এই যে পোলাপান এতে অ্যাডভাইস নিতে আসে, তাদের সমস্যাটা কি জানো? তারা সবসময় বলে ভাইয়া আমার এই কন্ডিশন, আমার কি করা উচিত আপনি একটু বলেন। হ্যাঁ, আমার হয়ে আপনি একটু কন যে আমি কোনটা করুন। হ্যাঁ, দিস ইজ নট দ্য রাইট অ্যাপ্রোচ। তুমি বলবো যে ভাইয়া আমার সামনে অপশনগুলো কী কী আছে, তখন আমরা কি করবো, আমরা তোমাকে বলবো যে ভাই তুমি এইটা করলে এটা হবে, এটা না করলে এটা হবে না, এগুলো প্রোজ এগুলো কনস, এখন ভাই তুমি একটু কাইন্ডলি ডিসাইড করো যে তোমার কোন দিকে যাওয়া উচিত। হ্যাঁ, আমি কি করতে পারি যে আমার কাছে মনে হয় যে এটা বেস্ট অপশন, এটা কর, আমি এটা বলতেই পারি, কিন্তু কিন্তু আমাকে কিন্তু কি অল্টারনেটিভটাও কি দেওয়া লাগবে। ঠিক আছে? এই জিনিসটা দেখো, এসএটি কোর্স তো আমাদের এখন লঞ্চ হয়ে সামনে হবে। এই জিনিসটা কিন্তু আমাদের একটা খুবই ফান্ডামেন্টাল ফিলসফি, যে প্রেপটক্সে ওই যে নিজের ডিসিশনটা যে নিজে নিজে দেওয়া। হ্যাঁ, যে নিজের অ্যাপ্লিকেশন তুমি নিজে করবা, নিজের ডিসিশন তুমি নিজে নিবা, আমরা তোমাকে একটা হেল্পিং হ্যান্ড দিব। উই আর নাথিং মোর দেন আ হেল্প টু ইউ, রাইট? লেটস জাস্ট মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। হ্যাঁ, সাফি তোমাদের একটু ওয়েবসাইটটা দিছে, এখানে গিয়ে ইউ উইল সি যে আমাদের অলরেডি যে কোর্সটা আছে, ঠিক আছে, তুমি অ্যাসিটি কোর্সটা নিলে কিন্তু ওই মেন্টরশিপটাও ফ্রি পাইতেছো। ঠিক আছে, আবার ওইটা নিলে অ্যাসিটি পাচ্ছ। ঠিক আছে, আমরা তোমাকে কাইন্ড অফ কিন্তু সব কমপ্লিমেন্টারি দিচ্ছি, রাইট? ওখানে কিন্তু আমাদের যে থিমটা অ্যাসিটি কোর্সও, আমাদের যেই ওভারআর্চিং যেই আইডিওলজি, সেটা হলো যে তুমি নিজের কাজটা নিজে করবা, আমরা শুধু তোমাদের হেল্পিং হ্যান্ড। ঠিক আছে, ওকে, আমরা শুধু তোমাদের হেল্পিং হ্যান্ড, অ্যান্ড আমরা তোমাদের অ্যাডভাইস ছাড়া কিন্তু দিতে পারবো না, তোমার হয়ে কিন্তু আমরা কিছু করে দিব না কখন। ঠিক আছে, তোমাকে আমরা খুবই গুছানো ওয়েতে আমাদের বেস্ট এবিলিটিতে আমরা তোমাদের কি ওইটা রিসোর্সগুলো প্রেজেন্ট করব, তারপর হলো বাকিটা তোমার ডিসিশন ভাইয়া। ঠিক আছে, ওকে। একটা কোয়েশ্চেন আমি পাইছি যে ভাইয়া কেরিয়ার ড্রিভেন হওয়া উচিত কেন? তুমি কলেজ কেন যাইতেছো? পলাইতে দেশ থেকে, দেশ ছাড়তে, নাকি পড়ালেখা করতে? বলো তো। তুমি এই যে এত কষ্ট করতেছো, অ্যাপ্লিকেশন করবা, ডিসাইড করছো, ঠিক আছে, কেন করবা? তোমার মোটিভেশনটা কি? সবাই একটা করে মোটিভেশন থাকে ভাই। ঠিক আছে, সবচেয়ে কমন মোটিভেশন আমি যেটা পাই সেটা হলো ভাই দেশ ছেড়ে জামগা। হ্যাঁ, দেশ ছেড়ে যাইতে হলে ভাই আমেরিকা যাও না। হ্যাঁ, কেন? অনেক কঠিন ভাই, পরে ভিসা অ্যাপ্রুভ হবে না, কান বা উল্টাপাল্টা ইউনিভার্সিটির নাম নিয়ে ভিসা আনতে গেলে। ঠিক আছে, ওখানে যায় কামলা খাটা লাগবে, দরকার নেই তো ভাই, দেশে ভালো আছো, দেশে যে খারাপ আছো তা তো না। তুমি যাইতেছো কেন কলেজে? তোমার মোটিভেশনটা কি? তোমার মোটিভেশন হলো পড়ালেখা করা। তোমার মোটিভেশন হওয়া উচিত কি? পড়ালেখা করা। আর পড়ালেখা কেন করবো? একটা কেরিয়ারের জন্য। ঠিক আছে, আলটিমেট গোল হলো কি? আলটিমেট গোল হলো, দেখো তুমি নিজেকে ইমাজিন করবা যে 35 বছর বয়সে, 45 বছর বয়সে, 55 বছর বয়সে, হ্যাঁ, তুমি নিজেকে কল্পনা করবা তুমি কি করতেছো, তুমি কি করতে চাও। ওইখানে যাইতে হলে, ওই ওই জবটা পাইতে হলে, ওই ওই কাজটা করতে হলে তোমার তো এখন থেকেই এগুলো করা লাগবে। তোমার একটা ভালো কলেজে পড়ালেখা করা লাগবে, ভালো এডুকেশন থাকা লাগবে তোমার, এগুলোই তো, ঠিক না? এগুলোই কিন্তু তোমার কাইন্ড অফ টার্গেট। হ্যাঁ, কেরিয়ার ড্রিভেন তোমার এখন থেকেই হওয়া উচিত। কেন? বিকজ বাংলাদেশে যেমনি হয় যে তুমি আগে পাস করবা অনার্স, তারপর অনার্স পাস, ঠিক আছে,
মাস্টার্স পাস করবা, তারপর যায় তুমি বিসিএস এর প্রিপারেশন নিবা, বিসিএস এর এক্সাম না পাইরা তুমি তারপর অন্য কিছু করবা, ঠিক আছে? দুনিয়াতে এমনি চলে না ভাই, দুনিয়াতে তো ইনএফিশিয়েন্ট না। দুনিয়া তো ওয়েট করবে না তোমার 30 হওয়ার পর তোমার তুমি জব করার জন্য। দুনিয়া চাইবে 22 বছর বয়স থেকে তুমি সোসাইটিতে কন্ট্রিবিউট করবে, এটা হলো দুনিয়ার ডিমান্ড, ঠিক আছে? তোমার কেরিয়ার দিবেন এই যে কলেজ ইউনিভার্সিটি 4 বছর, এটাই তো তোমার সময় একটা কেরিয়ারে নিজেকে বিল্ড করার, ঠিক আছে? সো কেরিয়ার ড্রিভেন তোমার এখন থেকেই না, আই উড সে তোমার ক্লাস 11 থেকে কেরিয়ার ড্রিভেন হওয়া উচিত, ঠিক আছে? স্কলারশিপ, স্কলারশিপ ক্যান পাইছে ভাই আমি তো জানি না, ব্যাপারটা না আমার খুব পাজল দেয়। স্কলারশিপ আসলে ক্যান দেয়, হ্যাঁ, কী কাজ করে? আমার কাছে আলটিমেটলি মনে হয় যে এটার ব্যাপারে সবচেয়ে বেশি যেটা কাজ হলো লাক, ঠিক আছে? আমি লেগেছিলাম, অনেক আনলাকি ছিলাম, অনেক লাকিও হয়ে গেছি। তো তুমি যখন কন্টিনিউয়াসলি বেশি দিন ধরে একটা এফোর্ট দিতে থাকো, তখন কি তোমার লাক কিন্তু এভারেজে সবার সেম, হ্যাঁ? তো তোমার হয়তো একটা আনলাকি ফেজ যাচ্ছে, তোমার লাইফের কোনো এখন ইয়া নেই, কিন্তু পরে এক সময় কিন্তু তুমি লেগে লাকি হয়ে যাবে, হ্যাঁ? তো এটা হলো আমার মানে মনের অ্যান্সার। এবার একটু মনের বাইরের অ্যান্সারটা যেটা সবাই শুনতে চাই, সেটা হলো যে স্কলারশিপ পাইলাম কেমনে? পাইলাম হলো যেটা বললাম যে অ্যাপ্লিকেশনের প্রত্যেকটা কম্পোনেন্টের উপর আমি ইনসেন অ্যামাউন্ট অফ ওয়ার্ক করছি, ঠিক আছে? আমি কিন্তু ধরো অ্যাপ্লিকেশনের যেই এসএ থেকে শুরু করে স্ট্যান্ডার্ডাইজ টেস্ট, তারপর ডেমনস্ট্রেটেড ইন্টারেস্ট, তারপর কলেজ সিলেকশন, প্রত্যেকটা জিনিস আমি একদম পারফেক্ট করার ট্রাই করছি ভাই। পারফেক্টে ধারে কাছে কিচ্ছু হয়নি। অ্যাপ্লিকেশন যখন সাবমিট করছি তোমার কানতে মন চেয়েছে এগুলো আমি কী সাবমিট করছি, কিন্তু আমার কিন্তু তার আগে 3-4 মাস ধরে এই পারফেকশনের একটা ইয়া ছিল। আই অলওয়েজ ওয়ান্টেড দ্যাম টু বি পারফেক্ট। পারফেক্ট আলটিমেটলি হয় না, অ্যান্ড দ্যাটস ফাইন, কিন্তু এই যে উইলিংনেস এটা কিন্তু অ্যাপ্লিকেশনে শো করে, বুঝতে পারছো? আমি কোনো দিকে কোনো কিছু বাদ রাখিনি করার, তাও কিন্তু পারফেক্ট হয়নি, খেয়াল করছো? তো তুমি অর্ধেক অর্ধেক করে কি হবে? হবে না। আর একটা পারফেক্ট অ্যাপ্লিকেশন সবসময় কিন্তু কোনো না কোনো পজিটিভ রেজাল্ট নিয়ে আসে, এক কলেজ থেকে না হলে অন্য কলেজে স্কলারশিপ, এটা না হলে আরেকটা, ঠিক আছে? আমি আমার পার্টিকুলার যে ইউনিভার্সিটি বাকনেল, ওখানে কেন যাইতেছি জানো? বিকজ ও আমার নিচে, টু বি অনেস্ট আমি কিন্তু অ্যাপ্লাই করছি আরও 5টা ইউনিভার্সিটিতে, ইডি আর ইয়ে মিলায়, ঠিক আছে? এখানে কিন্তু আমার লাকটা খুলে গেছে, হ্যাঁ? তো তুমি যখন একটা ভালো অ্যাপ্লিকেশন বিল্ড করবা, যে অ্যাপ্লিকেশনে তুমি নিজেকে রিপ্রেজেন্ট করতেছো, তুমি মিথ্যা কথা বলতেছো না, তুমি কিন্তু তোমার নিজেকে রিপ্রেজেন্ট করার মাধ্যমে কিন্তু তুমি দেখাইতেছো যে হাউ কুল ইউ আর, হাউ স্মার্ট ইউ আর, তোমার লাইফের স্ট্রাগলগুলো তুমি শেয়ার করতে পারতেছো, ঠিক আছে? তখন কিন্তু তুমি লাকি হয়ে যাবা ভাই, হ্যাঁ? ওই একবার তুমি 10 বার আনলাকি হবা, একবার লাকি হবা না, ওই একটা লাকি কিন্তু তোমার কাজে দেবে। ওই একটা লাকি তোমার স্কলারশিপ, ওই একটা লাকি তোমার পরের 4 বছরের জন্য তোমার একটা হোম দিয়ে দিবে, একটা ফ্যামিলি দিবে নতুন, ঠিক আছে? এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট কথা। আমি আমার পার্টিকুলার স্কলারশিপ কেমনে পাইছি, আমি হয়তো বলতে পারতাম যে আমার এসে ভালো হয়েছে না, আই উড সে যে এই জায়গায় আই গট লাকি। কেন আমি এটা বলি? বিকজ আগেরগুলো অলরেডি গিভেন। তোমার একটা ভালো এসে লেখা লাগবেই, তোমার একটা ভালো অ্যাক্টিভিটি লিস্ট ঠিকমতো মেটিকুলাসলি রিপ্রেজেন্ট করা লাগবেই, ঠিক আছে? তোমাকে কিন্তু বেসিক কাজগুলো করা লাগবেই, এটাতে কোনো ছাড় নেই, হ্যাঁ? বাকিগুলো হইলো লাকের ব্যাপার, ঠিক আছে? ওসিডি, পারফেকশনিজম, এটা যে ভাই কত পেইন খাই ভাই, মানে একটা জিনিস লিখছি, এমনও হয়েছে যে আমি অলমোস্ট আমার ল্যাপটপ ধরে আছাড় দিতে নিয়েছিলাম, বিকজ লিখছি ভালো লাগে না, এর এমন হয়েছে ফরম্যাটিং একটু জন্য যে কত কিছু করতাম। আলটিমেটলি যখন ডেডলাইন গায়ের উপর চড়ে তখন অনেক ওসিডি জায়গা, ঠিক আছে? হ্যাঁ, এই জন্য তখন কানতে মন চায় যে কেন আমার অ্যাপ্লিকেশনটা পারফেক্ট হলো না, ডেডলাইনের সময় কী কী করলাম এগুলা। এই জন্য কিন্তু তোমার কাইন্ড অফ আগে থেকে শুরু করা উচিত। আগস্ট চলে, আগস্টের 7 দিন হয়ে গেছে, দিস ইজ দ্য রাইট টাইম, ইফ ইউ হ্যাভেন স্টার্টেড অলরেডি, দিস ইজ দ্য রাইট টাইম টু স্টার্ট। আর কিন্তু ভাইয়া সময় নেই, হ্যাঁ? তোমাকে ইডি 1 ধরতে হলে কিন্তু এখন থেকে ওই প্ল্যান মোতাবেক করা লাগবে। এই রোড ম্যাপ অলরেডি তোমরা যারা আমাদের মেন্টরিং কোর্সে এনরোল আসো, তারা কিন্তু অলরেডি এটা অলরেডি পায়ে গেছো রোড ম্যাপটা কি, যে কীভাবে তোমরা কাইন্ড অফ পাইছো না সাফি, কীভাবে তোমরা কাইন্ড অফ কখন কী সময়টা করবা, কীভাবে কিন্তু ইয়ে করবা না। আলটিমেটলি হয় কি, প্রত্যেকটা স্টুডেন্ট ডেডলাইনগুলো মিস করে, হ্যাঁ? যে আজকের মধ্যে আমার এসে লেখা শেষ করার কথা, লেখা নেই, হয় নেই, হ্যাঁ? এইটা মানুষ বুঝে না। আমরা যখন আমাদের কিন্তু কি ওটা বলে নেই যে ভাই তোর ডেডলাইন মিস হবে, তুই যতই ট্রাই করস তোর হবে, হ্যাঁ? ওইটা বললে আমরা আরও 5 দিন আগে শুরু করতাম যাতে তাও মিস না হয়, হ্যাঁ? আমাদের পরের যারা ব্যাচ ছিল, হ্যাঁ, তাদেরও কী করছি, তাদের আমি বলছি যে ভাই তোর 5 দিন আগে শুরু কর, কারণ তুই ডেডলাইন মিস করবি,
তুই মাথায় যে ডেটটা ম্যাপ প্ল্যান করছো ওটা মিস হয়ে যাবে। ওই 5 দিন আগে শুরু করছে, ওরও মিস হয়েছে। হ্যাঁ, কিন্তু পার্থক্য কি, যে আমাদের ডেডলাইন যে হারে মিস হয়েছে ওদের ওই হারে মিস হয়নি। তুমি 5 দিন আগে শুরু না করে 10 দিন আগে শুরু করবে, যাতে তোমার ডেডলাইন মোতাবেক হয়, যাতে তুমি সব কিছু পারফেকশনিস্ট করতে পারো। ঠিক আছে? কারণ নাহলে ভাই ওসিডি মানে কান্না করে ছাড়বে ডেডলাইনের সময়। ঠিক আছে? ঘুমাইতে পারবো না, 24 ঘন্টার মধ্যে 10 মিনিট দাঁড়ায় দাঁড়ায় ঘুমানো লাগবে, এমন অবস্থা হবে যখন ডেডলাইন কাছাকাছি চলে আসবে। ঠিক আছে? এটা কাদের হয়? যারা নিজের জিনিসটা নিজে করে। কিছু আছে যারা কিন্তু করে না, হ্যাঁ, তারা কোটি কোটি টাকা দেয় একজনের, তারা লেখা দেয়, অ্যান্ড তাদের রেজাল্ট কী হয় জানো? তাদের মধ্যে কয়েকজন হয়তো যাইতে পারে, কিন্তু ম্যাক্সিমাম কী হয়, একটা মারা খেয়ে বসে যায়। হ্যাঁ, যারা যে এজেন্সিতে যায় তাদের কান্নাকাটির দেখো না, অবস্থা দেখো না কী অবস্থা হয়। হুম, তোমার এসে তোমার নিজের লেখা লাগবে, তোমার অ্যাসেটির পড়ালেখা তোমার নিজের করা লাগবে, তোমার অ্যাক্টিভিটি লিস্ট, তোমার ইসিএল লিস্ট তোমার নিজের লেখা লাগবে। এটা কিন্তু এথিক্যাল রেসপন্সিবিলিটি তোমার, অন্য কেউ লেখলে কিন্তু চোরামি। ওকে, আমরা ভাই এসব চোরামিতে নাই। ঠিক আছে? এই যে সাফি আমার জিগাইতেছে যে আমার এসে কে লিখে দিছে, ভাই আমার এসে আমি লিখছি, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, তুমি পড়া রিভিউ দিছো তার জন্য অনেক ধন্যবাদ। হ্যাঁ, কিন্তু তোমার দায়িত্ব কিন্তু এই পর্যন্তই শেষ। হ্যাঁ, সেমভাবে কারো এসে কেউ, অনেকে আমাকে এসে দেয় প্রতি বছর অ্যাডমিশন সিজন আসলে। ঠিক আছে, ডেডলাইনের আগের দিন এসে দিয়ে বলে ভাই কেমন হয়েছে বলেন ভাই কী করা লাগবে। ডেডলাইনের আগের দিন তুমি কী বলবো? হ্যাঁ, অনেকে বলে ভাই আমি আপনাকে আমি টাকা দিয়ে লিখে দেন, না ভাই আমার টাকা দরকার নেই। ঠিক আছে, তোমার এসে তোমাকে কেউ লিখে দেবে না, অ্যান্ড ওই যে এসে যেটা লেখার পর যেটা হবে ওইটা কিন্তু ভাই তোমাকে রিপ্রেজেন্ট করবে না। ঠিক আছে, তোমার এসে তোমার নিজে শিখে নিজেকে বুঝে লেখা লাগবে। ওকে, এটা হলো কথা। আমার কি কি এক্সট্রা অর্ডিনারি স্কলারশিপ ছিল, ইসিএ ছিল যার জন্য স্কলারশিপ পাইছি, তো বলা কঠিন। এক্সট্রা অর্ডিনারি, আমার তো কোনো এক্সট্রা অর্ডিনারি ইসিএ ছিল না, কিসের তুমি এক্সট্রা অর্ডিনারি বলবা? আমি, আচ্ছা, সো এক্সট্রা অর্ডিনারির মধ্যে আমি বাংলাদেশের আর্থ সায়েন্স অলিম্পিয়াড করছি। ওকে, অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড করছি, এগুলো হলো আমার কাইন্ড অফ টপ ইসিএ, যদি বলা যায় এগুলো আমার টপ ইসিএ। এছাড়া আই উড সে আমার অ্যাপ্লিকেশনের সবচেয়ে ভালো পোর্শনটা ছিল হলো আমার এসে, বিকজ এসেতে আমি খুব খুব ভালো একটা এসে লিখছি, অ্যান্ড লাইক আমি নিজেকে রিপ্রেজেন্ট করতে পারছি, আমি শান্তি বিশ্বাসটা লিখে। ওই এসের পিছনে আমার 6 মাস টাইম দেওয়া লাগছে। ঠিক আছে, অ্যান্ড এই ব্যাপারগুলো আসলে মেইন, তোমাকে কিন্তু কেউ কাইন্ড অফ ইয়ে করবে না, কি বলে, একটা সিঙ্গেল জিনিস, হ্যাঁ, একটা সিঙ্গেল দু একটা এসে কিন্তু তোমাকে চান্স পাওয়া দিবে না। হ্যাঁ, আলটিমেটলি তোমার যে হার্ড ওয়ার্কটা, তুমি যত বেশি তোমার অ্যাপ্লিকেশনের পেছনে টাইম দিবা, ওটাকে যত বেশি পারফেকশনিস্ট করবা, তোমার যা আছে তা দিয়েই, ঠিক আছে, সেগুলো তোমাকে হেল্প করবে। হ্যাঁ, অবভিয়াসলি ইট ডাজন্ট হার্ড টু গেট আ ফিউ ইসিএ, ভালো ইসিএ, হ্যাঁ, বাট ওই ইসিএগুলো আসলে কিন্তু মানে তোমার অ্যাপ্লিকেশন তোমার লাখ ঘুরিয়ে দিবে ব্যাপারটা এমন না। ঠিক আছে, তোমরা সবাই কিন্তু লাইফে কিছু না কিছু করছো, রাইট? হ্যাঁ, এটা আমি স্টুডেন্টদের সাথে বসি, তারা বললে ভাই আমার কোনো ইসিএ নেই। হ্যাঁ, একটা কোশ্চেন, ভাই তুমি লাইফে গত 10 বছর, 7-8 বছর কী করছো? কিছু না কিছু তো করছো, এলাকায় ক্রিকেট খেলছো, মানে ক্যাপ্টেন ছিলা হয়তো, ঠিক আছে, স্কুলে হয়তো ক্যাপ্টেন ছিল, কিছু না কিছু তো করছো পড়ালেখা বাদ দিয়ে, ওটাই তোমার ইসিএ। ঠিক আছে, এক্সট্রাঅর্ডিনারি হওয়া লাগবে না। হ্যাঁ, তুমি নিজেকে রিপ্রেজেন্ট করতে পারো, ঠিকমতো কলেজ সিলেকশন করতে পারো, আর রিয়েলিস্টিক হও তোমার অ্যাডমিশন এক্সপেকটেশনে, তুমি কিন্তু লাকি হয়ে যাবা। ঠিক আছে, এটা হলো কথা। আমার এক্সট্রা কারিকুলার, আমি এক্সট্রা কারিকুলার ছাড়া দিয়েছি অনেক আগে। ঠিক আছে, আমি আদমজি কলেজে পড়তাম, আদমজি কলেজে ভালো একটা ক্লাব কালচার ছিল, সো আমি ক্লাবে পার্টিসিপেট করছি, ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট করছি, তারপর অনলাইনে একটা একটা ফেসবুক গ্রুপ চালাইতাম। হ্যাঁ, যেসব জিনিস আমি ইন্টারেস্টেড ছিলাম, হ্যাঁ, অলিম্পিয়াড, তারপর ওগুলো আমি হালকা পাতলা করছি। হ্যাঁ, নাথিং এক্সট্রা অর্ডিনারি, একদম বাইরে যে মানে ইসিএ করতেছি ভাই, ইসিএ করুম, হ্যাঁ, এমনি কিছু করিনি। ঠিক আছে, এমনি করতে আমি সাজেস্টও করি না। ওকে, আমি সাজেস্ট করি তুমি কি করবা, তুমি তোমার যেই যা আছে তা দিয়ে কি তুমি
প্ল্যান করবা, প্ল্যান করে 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 একটা ভালো ন্যারেটিভ বিল্ড করবা, একটা একটা তোমার তোমার মনের ভিতরের তুমি কে, কে কে তুমি কেমন কুল, তোমার তোমার মধ্যে কী কী আছে, তোমার ইন্টারেস্টগুলো কোথায়, এগুলো এক্সপ্রেস করা হলো মেন দায়িত্ব। ক্যান্সারের অসুখ আবিষ্কার করা কিংবা ধরো ফিজিক্সের রিসার্চ করা, ওগুলা ওগুলো তোমার কাজ না, ওগুলো কর। তুমি কলেজে যাচ্ছ অত ভালো কুল একটা পার্সন হইতে, তোমার অলরেডি পুরো দুনিয়ার ইয়ার ঠিক করে রাখা লাগবে না, ওকে? হ্যাঁ, যারা ওই যে এমআইটি হার্ভার্ডে যায় তাদের হয়তো ওসব কিছু একটা আছে যে অনেক কিছু করছে, বাট আই উড সে ইসিএসে না করে কী করবা, তোমার নিজের ন্যারেটিভ বিল্ড করো, প্রোফাইলটা বিল্ড করো, এখানে টাইমটা দাও, ঠিক আছে? র্যান্ডম জায়গায় ভলান্টিয়ারিং না করে এখানে টাইমটা দাও। ভলান্টিয়ারিং করতে পারবা ভাই, কলেজে যাওয়ার পর, ইউনিভার্সিটি যাওয়ার পর অনেক ভলান্টিয়ারিং করতে পারবা, তখন কইরো ভাই। হ্যাঁ, এখন জাস্ট ইসিএ বিল্ড করার জন্য র্যান্ডম জায়গায় ভলান্টিয়ারিং না করে তুমি তোমার প্রোফাইলে কিন্তু টাইমটা দিবা, ঠিক আছে? এটা হলো মেইন কাজ। মাইফ বলতেছো যদি কারো এখন কোনো ইসিএ না থাকে, নেক্সট 3-4 মাসে কীভাবে কিছু ইম্প্যাক্টফুল ইসিএ করা যায়? 3-4 মাসে তুমি কি ইম্প্যাক্ট ফেলাবা দুনিয়ার উপর মাইফ? কোশ্চেনটা কিন্তু তোমার একার না, কোশ্চেনটা অনেকে। ইম্প্যাক্টফুল ইসিএ, হোয়াট ডু আন্ডারস্ট্যান্ড বাই ইম্প্যাক্টফুল ইসিএ? ইম্প্যাক্টফুল ইসিএ মানে তুমি দুনিয়ার উপর কোনো একটা ইম্প্যাক্ট পাইতেছো, ঠিক না? তুমি 3-4 মাসে কি করবা? তুমি 3-4 মাসে কি ইম্প্যাক্ট ফেলাইবা দুনিয়ার উপর, তোমার চারপাশের উপর, তোমার সোসাইটির উপর, রাইট? তুমি ব্যাপারটা বুঝতে পারতেছো? হ্যাঁ, 3-4 মাসে ইম্প্যাক্টফুল, সো কল্ড ইম্প্যাক্টফুল ইসিএ করা যায় না, এগুলো একটা লাইফ টাইমের ব্যাপার। অ্যান্ড ভাই তোমার তোমার তুমি তোমার লাইফে, তুমি অনেকের, তোমার জীবনে কিন্তু তুমি তোমার আশেপাশে সোসাইটিতে অনেকভাবে অনেকের লাইফে তুমি ইম্প্যাক্ট ফালাইছো। তুমি একটু খাতা কলম নিয়ে বসো, 1 সপ্তাহ 2 সপ্তাহ একটু ব্রেনস্টর্ম করো না, ওগুলা কি, তুমি দেখবে অনেক কিছু পাইবা। সামটাইমস তোমার এখানে একটু প্রফেশনাল হেল্প লাগে, আই ওন্ট ডিনাই, যে মাঝে মাঝে এই যে মাথাটা খুলে দেওয়ার জন্য যে তোমার লাইফে কী হচ্ছে, নিজের লাইফটাকে ডিফারেন্টভাবে দেখানোর জন্য মাঝে মাঝে একজন মেন্টর লাগে, একটা কমিউনিটি, একটা ফ্রেন্ড, একটা সাপোর্ট লাগে, ঠিক আছে? ওই সাপোর্টগুলোর জন্য হয়তো অনেকে এই যে আমাদের মেন্টরশিপ কোর্সগুলো কিনো কিংবা অন্য কোথাও মেন্টরশিপ কোর্সগুলো কিনো, দিস ইজ ফাইন। বাট আলটিমেটলি কিন্তু তোমাকে একটু ওই টাইমটা দেওয়া লাগবে ব্রেনস্টর্মের পিছনে। তোমার লাইফে কিন্তু ভাই কাহিনী আছে, ওই কাহিনীগুলোই বলো ঠিক মতো আমাদের, এমনভাবে প্রেজেন্ট করো যে এই কাহিনীগুলোকে আমি নিজের মতো করে ফিল করি। এইটা হলো আসল ব্যাপার। 3-4 মাসে ইম্প্যাক্টফুল ইসিও হয় না। আই উড সে তোমার লাইফে অলরেডি তুমি ইসিও অনেক করছো, হয়তো এত এক্সট্রাঅর্ডিনারি, সো কল্ড এক্সট্রাঅর্ডিনারি ইসিও করো নাই, হ্যাঁ, যেটা হয়তো আমিও কখনো করি নাই, বাট সবাই কিন্তু করছে। হ্যাঁ, আমারও সেম কোশ্চেন ছিল যখন আমি অ্যাপ্লাই করলাম, ভাই আমি তো লাইফে কিছু করিনি। পরে যখন 3-4 মাস খুবই আসলে ভাবছি, আরে আমি তো লাইফে অনেক কিছু করছি, আমি তো অনেক কুল একটা মানুষ, পড়ালেখা বাদেও তো আমি অনেক কিছু করছি। তো এই যে রেভলিউশনটা, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তুমি ওই তোমার কুল ইসি এগুলো বার করবা, ঠিক আছে? ওকে, অনেকক্ষণ কথা বললাম, আমাকে একটু পানি খাইতে দাও, জাস্ট গিভ মি আ মিনিট, তোমরা তোমাদের কোশ্চেনগুলো করতে থাকো, ওকে? হাউ টু শর্ট লিস্ট ইউনি শর্ট লিস্ট কেমনে করবা? কোশ্চেনটা করছো অহনা, থ্যাংক ইউ অহনা। শর্ট লিস্ট করবা রিসার্চ কইরা, তুমি যে ডেমনস্ট্রেট ইন্টারেস্ট দেখাবা, তুমি কেমনে দেখাবা? তুমি ভার্চুয়াল সেশন অ্যাটেন্ড করবা, তুমি ইউনিভার্সিটির সাথে ইন্টারেক্ট করবা, তুমি বাংলাদেশি আরও যারা ওসব ইউনিভার্সিটিতে আছে তাদের সাথে কথা বলবা, বাংলাদেশি কমিউনিটি যারা তোমার মেন্টর তাদেরকে তুমি জিজ্ঞেস করবা যে এই ইউনিভার্সিটি বাংলাদেশে নিবে কিনা, তারপর যে দেখবা যে তোমার মেজর আছে কিনা, সব কিছু ডিসাইড করে, দিস ইজ এ কমপ্লেক্স প্রসেস, 3-4 মাস লাগে, একদিনে হয় না। তুমি শুরু করবা 40টা ইউনিভার্সিটি নিয়ে, তো শর্ট লিস্ট করতে করতে তুমি 5টা ইউনিভার্সিটিতে আসবা, ওই 5টা থেকে তুমি একটাই ইডি করবা, ঠিক আছে? বাট ওই যে যে কি এলিমেন্টগুলো, যে বাংলাদেশের ট্রেন কেমন, স্কলারশিপ দেয় কিনা, তোমার মেজর আছে কিনা, তোমার কমিউনিকেট করে ভালো লাগছে কিনা, হ্যাঁ, দিস ইজ আ সাবজেক্টিভ প্রসেস, কোনো অবজেক্টিভ কাহিনী নেই যে এমনি এমনি করবো, এত টাকা দিলে করবো, এত টাকা দিলে করবো না, ঠিক আছে? অনেক কিছুর উপর ডিপেন্ড করে। হ্যাঁ, হাউ টু চুজ আ মেজর, এটা একটু ক্রিটিক্যাল একটা কোয়েশ্চেন। কেন? দেখো, মেজর তো খুবই পার্সোনাল একটা ব্যাপার, ঠিক না? এখানে কিন্তু আমি ধরো অনেক অনেক আগে থেকে জানতাম যে আমি জিওলজি পড়বো, সো আমার আমার মেজর ছিল জিওলজির প্রথম থেকেই। অনেকে আসলে লাইফে তারা জানে না তারা কী হতে চায়, ঠিক না? সো ইন দ্যাট কেস আই উড সে তোমার প্রোফাইল দেখে যেটা মনে হয় যে যেই মেজরের প্রতি তোমার প্রোফাইলে একটা ঝোঁক আছে, বা তুমি রাইট নাও যেই মেজরটাকে তোমার কাছে কুল মনে হয় কম্পিউটার সায়েন্স বাদে, ঠিক আছে, তুমি কিন্তু চাইলে ওই মেজরটাকে চুজ করতে পারো। বাট দেখো ভাইয়া,
মোস্ট পিপল দে হ্যাভ অ্যান আইডিয়া যে তারা কি পড়তে চায়, হ্যাঁ, অ্যান্ড ওইটাই তাদের তাদের মেজর। হ্যাঁ, মানুষ কি বলে, তুমি পড়তে চাও ভাই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সিএসসি, হ্যাঁ, এখন আমি তোমার এসে বললাম যে ভাই সিএসসি বলে তো ভাত নেই, ঠিক আছে, তুমি তোমার মেজর চেঞ্জ করে দিবা না। ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট অন ইউর মেজর। সবাই সিএসসি পড়তেছে দেখে আমি সিএসসি পড়বো এটা করা যাবে না, ঠিক আছে, এটা করা যাবে না। কিন্তু তুমি কি করতে পারো, তুমি অলরেডি যেটা মাথায় আছে যে আমি এটা পড়বো, এটা পড়তে আমার ভালো লাগে, আমি ম্যাথ পড়বো, আমি ফিজিক্স পড়বো, আমি ইঞ্জিনিয়ারিং করবো, ঠিক আছে। সবার কিন্তু কিছু না কিছু কারণ আছে, ফাইন্যান্সিয়াল কারণ হইতে পারে বা ইন্টারনাল মোটিভেশন হইতে পারে, হ্যাঁ। তুমি তোমার নিজের মেজরের উপর অটুট থাকবা, ঠিক আছে। কিছু মেজরে কেউ চান্স দেয় না, এগুলো বলে লাভ নেই ভাই, ঠিক আছে, এগুলোর কোনো ভিত্তি নেই। তুমি কিন্তু কাইন্ড অফ তোমার পড়তে যা মনে হচ্ছে সেটা পড়বা, বাট তুমি কেমনে ডিসাইড করবা যে আমি কি পড়ুম, যেটা মানুষে যেটা বলছে ওটা শুনে না, কিন্তু সবাই সিএসি পড়ে আমিও সিএসি পড়ুম না। পাশের পাশের আঙ্কেল বলছে যে মেডিকেল পড়লেও খুব ভালো হয়, এই জন্য আমি মেডিকেলে যাচ্ছি না, ঠিক আছে। তোমার কিন্তু এই ইন্টারনাল একটা মোটিভেশন থাকা লাগবে যে আমি এটা পড়তেছি এই কারণে, হ্যাঁ, যেটা আমার পার্সোনাল কারণ, নিজের কারণ। তোমার আম্মু বলছে যে আমি ছেলে হলে ইঞ্জিনিয়ারিং পড়াবো, মেয়ে হলে মেডিকেল পড়াবো এই জন্য, ঠিক আছে, না, এই জন্য তুমি মেডিকেল পড়বে এই জন্য না, হ্যাঁ, তোমার নিজের ইন্টারনাল মোটিভেশন থাকা লাগবে। অ্যান্ড এই ডিসিশনে অনেক ফ্যাক্টর আছে, যে জব অপরচুনিটি, তারপর আসলে এই মেজরটা অ্যাভেলেবেল কিনা সব জায়গায়, অনেক কিছু ব্যাপার করে, আই আন্ডারস্ট্যান্ড, বাট আলটিমেটলি ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে তুমি কতটুকু চিন্তা ভাবনা করে, কতটুকু থট দিয়ে কাজগুলো করতেছো এটা, ঠিক আছে। ভাইয়া ইসিএ আছে বাট প্রুফ নেই। ভাইয়া আমি একটা ছোট মাদ্রাসাতেও ম্যাথ পড়াই, বাট প্রুফ দিব কিভাবে? তোমার কাছে প্রুফ কেউ চাইছে? এই তাহমিনা বলো, তোমার কাছে কি প্রুফ চাইছে যে তুমি আমাকে দেখাও, ছবি তুলে দেখাও, সার্টিফিকেট দেখাও, এটা বলো তো। তুমি একটু কমন একটা খুইলা দেখো, ওখানে কি সার্টিফিকেট দেওয়ার ইয়ে আছে কিনা, জায়গা আছে কিনা। তোমার প্রুফ হইলো তোমার কথাবার্তা, তোমার প্রোফাইল, তোমার ওয়ার্ডস। আমি যে কথা বলতেছি এটা কিন্তু তুমি শুনে বুঝবা যে আমি সত্য বলতেছি না মিথ্যা বলতেছি, মানুষ এটা বুঝে। অ্যান্ড অ্যাডমিশন অফিসার ওটার মধ্যে ট্রেন করা থাকে, তারা কিন্তু বুঝে যে একটা কথা সত্য না মিথ্যা, হ্যাঁ। অনেকে এই যে আনিকাপু বলছে যে আজকে ইউ রেকমেন্ডেড টু মেনশন ইট টু ইউর রেকমেন্ডেশন লেটার, দিস ইজ এ ভেরি নাইস স্ট্র্যাটেজি। অনেকে কী করে, যে যেই কাজটা করে নাই, যে আমি তো এটা করি নাই, হ্যাঁ, আমি আমার স্যারকে বলি যে স্যারটা লেখা দেন, স্যারও লেখা দিল। এটা কিন্তু বোঝা যায় তলে তলে যে কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা জেনুইন কোনটা জেনুইন না। প্রুফ তোমার দেখানো লাগবে না, তোমার জেনুইন হওয়া লাগবে, তোমার নিজেকে রিপ্রেজেন্ট করতে পারা লাগবে, তোমার একটা স্টোরি থাকা লাগবে, তোমার একটা ন্যারেটিভ থাকা লাগবে, ঠিক আছে। তোমার ন্যারেটিভই তোমার প্রুফ। দে ট্রাস্ট ইউ। পিপল দেখো ইউএস অ্যাডমিশন টেস্টে ওরা তোমার এনিমি না, ওরা তোমার একটা ফ্রেন্ডলি একটা ভাইব নিয়ে আসে। দে ওয়ান্ট টু ট্রাস্ট ইউ, দে ওয়ান্ট টু এনরোল ইউ, দে ওয়ান্ট টু টেক ইউ ইন, দে ওয়ান্ট টু বিলিভ ইউ। ইউ জাস্ট হ্যাভ টু বি স্মার্ট এনাফ টু নট ডু এনিথিং ডাম্প। মিথ্যা কথা বলবো না, এমন মিথ্যা কথা যে একটা বাচ্চা পড়েও বুঝবো যে এটা মিথ্যা কথা লেখছে, এমন স্টোরি লেখছে যে স্টোরিটা দেখেই বোঝা যাচ্ছে যে এই স্টোরি ওর সাথে যায় না, ঠিক আছে। ইউ জাস্ট হ্যাভ টু বি জেনুইন, ইউ জাস্ট হ্যাভ টু রিপ্রেজেন্ট ইউর স্টোরি ভালোভাবে, যাতে কি ওটা জেনুইন মনে হয়, তাহলে কিন্তু আর কোনো প্রুফ তোমাকে দেখানো লাগবে না, ঠিক আছে। ইন্টারনাল এক্সামের মার্কশিট নেই, এখন কি প্রেডিক্টেড মার্কশিট বানিয়ে প্রিন্সিপালের সিগনেচার নিয়ে সাবমিট করব? ইন্টারনাল এক্সামের মার্কশিট বাংলাদেশের অনেকেরই নাই, রাইট। তারা কি করে, তারা প্রথমত তুমি নিজের মতো করে মার্কশিটটা বানাবা, সত্য কথা লিখে, অ্যান্ড ওখানে কাইন্ড অফ প্রিন্সিপালের সাইন নেবা, দিস ইজ দ্য ওয়ে আসলে, ঠিক আছে। আর কোনো আসলে উপায় নাই, বাংলাদেশে এটাই করা হয় যে সবাই একটা ইংলিশ কপি বানিয়ে নিয়ে যায়, নিয়ে কী করে ইয়ে করে সাইন নিয়ে চলে আসে। তোমাদের সময় কি হয়েছে, যারা এইচএসসি 24 আসো তারা কিন্তু মাঝখানে 9-10-এ যখন পড়ো তখন কিন্তু কোভিড ছিল, কোভিডের সময় কোনো ইন্টারনাল এক্সামই হয়নি, এটা কিন্তু বলা ইম্পর্টেন্ট, হ্যাঁ। তুমি যদি 2020 সালে জুনে এক্সাম হয়েছে এমন একটা মার্কশিট সাবমিট করো, তাহলে বুঝবে না ফেক ভাই, ঠিক না। তো তোমাকে কিন্তু এগুলা একটু দেখা লাগবে যে আসলে কোন এক্সামগুলো হয়েছে, কোন এক্সামগুলো মার্কশিট কলেজে আছে বা তোমার কাছে আছে, হ্যাঁ। রেকর্ড না থাকতে নাই পারে, খুবই স্বাভাবিক। আই নো পিপল যারা একটা ইন্টারনাল মার্কশিটও সাবমিট করেনি, বলছে ভাই নাই, শেষ, ঠিক আছে। ইয়েস, এখানে ডিফিকাল্ট হয়ে যায়, তারা হয়তো তোমার অ্যাপ্লিকেশন বাতিল করে দিতে পারে, বাট না থাকলে আর কি করবা, না থাকলে হোয়াট ইউ হ্যাভ টু ডু, যে তোমার এস্টিমেট করা লাগবে যে আমি হয়তো যে অতটুকু পাইছিলাম, হ্যাঁ। পরে কলেজের টিচাররা কি তোমাকে রেকমেন্ড করতে দেখা লাগবে, সরি স্কুলের টিচাররা, অ্যান্ড দেন ফাইনালি তোমার প্রিন্সিপাল স্যারে সাইন করে নিয়ে সাবমিট করতে পারবে, ঠিক আছে।
any tips on essay writing? Start writing from now. Start practicing writing. ঠিক আছে? তোমাকে যে সামারি লেখাবো আমি অ্যাসিটি কোর্সে, রাইট? 10 সপ্তাহে 14টা আর্টিকেল, 14টাতে সামারি লিখবা। হ্যাঁ, এই সামারি লেখানোর একটা কারণ হলো তোমাকে রাইটিং প্র্যাকটিস করানো। ঠিক আছে? এই রাইটিং প্র্যাকটিস করানো, দিস ইজ ইম্পর্টেন্ট। তুমি কিন্তু প্রথম দিনই যাই ব্যাঙ্গার একটা কমন অ্যাপেসে লিখতে পারবো না। ওকে, একটা উদ্দেশ্য ছিল কি এই রাইটিং প্র্যাকটিস করানো। হ্যাঁ, আমরা কিন্তু অনেক কিছু ভেবে এই জিনিসপাতিগুলো আনতেছি। ঠিক আছে, এই রাইটিং প্র্যাকটিস করানো ইজ ওয়ান অফ দ্য প্রাইম উদ্দেশ্য। অ্যান্ড রাইটিং প্র্যাকটিস করলেই কিন্তু তোমার এসে রাইটিং ভালো হবে। যে কখনো লেখে নাই সে লিখতেও পারবে না। যে অনেক লেখা লেখা ফেল করছে সে 1000বার ফেল করতে করতে একবার লাকি হয়ে যাবে, একটা খুব ভালো এসে লেখা ফেলতে পারবে। ঠিক আছে, এটাই হলো আমার ফিলসফি। তুমি 1000বার ট্রাই করবা, হার্ডওয়ার্ক দিবা, একবার তুমি লাকি হয়ে যাবা। অ্যাডমিশনের ক্ষেত্রে হোক, এসের ক্ষেত্রে হোক, একটা ছোট্ট লাইনের ক্ষেত্রে হোক। ঠিক আছে, তোমার ট্রাই করে যাইতে হবে। ফেইলারকে অ্যাডপ্ট করা লাগবে। ওকে, সময় দেওয়া লাগবে, ডেডিকেশন দেওয়া লাগবে। ঠিক আছে, আজকে প্রবাবলি অ্যাসিটি নিয়ে আর কোনো একটা আলাপ পাবো না। যাই হোক, আজকে মাত্র ওয়েবিনারের 3 দিনের প্রথম দিন। তোমাদের সাথে দেখা হইতে পারে, খুব ভালো লাগলো আজকে। তোমাদের আর কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা সুন ওয়েবিনারটা শেষ করে ফেলবো। অ্যান্ড অনেক আমার আমার ঢাকায়া নারায়ণগঞ্জের মিক্স ভাষা অনেক কিছু বললাম, কমেন্টে জানাও যে কেমন লাগলো। মন খারাপ হইলে বইলো, ঠিক আছে? পরের ওয়েবিনারে আর একটু ভালো করে কথা বলবো তোমার সাথে, ঠিক আছে? বাট দেখো ভাই, সত্য কথা 10 রূপ হয় না। হ্যাঁ, প্রেপ টক্সে আমরা তোমাকে এমন হাজার হাজার উল্টাপাল্টা ইনফরমেশন দিয়ে তোমার মাথা গরম করে ফেলবো না। ঠিক আছে, লোভ দিব না। যেটা সত্য ভাই সেটা সত্যই। হ্যাঁ, আমাদের জানাও ওয়েবিনার কেমন লাগলো। অ্যান্ড কালকে অ্যান্ড পরশু তোমাদের সাথে কিন্তু আবার দেখা হবে। অ্যান্ড হোপফুলি পরশু দিন তোমাদের সাথে আমি ম্যাথ ইংলিশ দুইটাই অল্প করে করায় যাব। ঠিক আছে, একটু পড়ায় যাব তোমাদের যে হাউ এসএটি মেন্টরিং শুড ওয়ার্ক। ঠিক আছে, আজকে থ্যাংক ইউ দিবাকর, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ মিম। হ্যাঁ, আজকে তোমাদের যদি আর কোনো কোয়েশ্চেন থাকে লাস্ট মোমেন্টে এখনই করো, তারপর কিন্তু আর অপরচুনিটি পাবা না। পরের দিন তোমাদের সাথে সাফি আসবে, সাফি এসে সাফি তোমাদের ছেড়ে যাবে। ঠিক আছে, তারপরের দিন আবার আমি আসবো, এসে একটু পড়ানোর ট্রাই করব। আর ইন দ্য মিন টাইম দেখো, প্রেপটেক্সের আমাদের অ্যাসিটি কোর্সটা আসতেছে 25 তারিখ। 25 তারিখের পর কিন্তু ভাই তুমি আমার হাতে পায়ে ধরলো, আমি তোমাকে নিব না। বিকজ 25 তারিখের মধ্যে, 25 তারিখের পরে তুমি আসলে আসলে তারপরে শুরু করলে তোমার প্রিপারেশন হবে না। সো তোমাকে নিয়ে তো ভাই আমার লাভ নেই, তোমারও টাকা নষ্ট, সময় নষ্ট, আমারও ভাই একটা স্পট নষ্ট, ঠিক না? সো তুমি একটু দ্রুত ডিসিশন নাও, সব কিছু দেখে শুনে আমাদের সাথে কথা বলে। এখন ওয়েবিনারের মাধ্যমে নিলে তোমাদের কত 1000 টাকা ডিসকাউন্ট। অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা ফ্ল্যাশ ডিলস ছাড়ি কিছু আরও হয়তো কয়েকটা ডিলস পাবা যেখানে ডিসকাউন্টটা একটু বেশি হবে। ঠিক আছে, তো তোমরা ওইটা আসলে একটু ইউটিলাইজ করতে পারো চাইলে। ইন দ্য মিন টাইম তোমার যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে কালকের পরশুর জন্য জমায় রাখো। ওকে, জমায় রাখলে কী হবে যে ওগুলো থেকে তখন কিন্তু আলাপ করতে পারবো। হ্যাঁ, তুমি চাইলে কমেন্টে কিন্তু সাফি আমাদের ওয়েবসাইটটা দেখাই দিছে, ওখানে গেলে কিন্তু তুমি বিস্তারিত পাবা কী কী পাচ্ছ না পাচ্ছ। আমি পরের ওয়েবিনারে কিন্তু তোমাদের এভাবে আরও কী করে খুব ভালো করে কি করব, ওয়েবসাইটটা দেখাবো, প্লাস অ্যাকচুয়ালি আমাদের কোর্সটা কেমন হবে, এটা কেন আসলে এই কোর্সে তোমার প্যারা বেশি। প্যারা কেমনে বেশি ভাই, আমরা তোমার হয়ে কিছু করে দিব না, এমনি তোমার প্যারা বেশি, তোমার নিজের খাইটা মওয়া লাগবে এই কোর্স নিলে। ঠিক আছে, সো ওই যে প্যারা বেশি তুমি নিতে পারবা কি না, তোমার কি এখন তোমার যদি ধরো ভাই 40,000 টাকা থেকে তুমি টিচার হায়ার করবা যে বসে বসে তোমার পড়াবে, সমস্যা নেই ভাই, দ্যাট ইজ অলসো গুড, দ্যাট ইজ নট ব্যাড, আমি বলতেছি না, ওরা অমনিও পড়া হয়। ঠিক আছে, কিন্তু তুমি যদি পড়ালেখা আমাদের সাথে করতে চাও কেমনে করা লাগবে, ওই যে তোমাকে আমরা ধরে ধরে মানে বাধ্য করবো নিজের পড়ালেখা নিজে করতে। ঠিক আছে, অ্যান্ড উইথ দ্যাট ভয় পাইও না, বি মোটিভেটেড অ্যান্ড স্টার্ট বিল্ডিং ফ্রম নাও। এখন থেকে কিন্তু অ্যাপ্লিকেশনের কাজ শুরু করো। তোমরা সবাই ইনবক্সে খুব ভালো ফিডব্যাক দিচ্ছ, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। কমেন্টে খুব ভালো ফিডব্যাক দিচ্ছ।
সিন্স আমি আর কোনো কোয়েশ্চেন দেখতেছি না, তোমার এখন রাত্রে বা অলমোস্ট 11টা বেজে গেছে। হ্যাঁ, আই বিড ইউ গুড নাইট। ভালো থাকো, পরশুই তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে। অ্যান্ড ইন দ্য মিন টাইম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, এক্সপ্লোর আওয়ার কোর্স, দেখো ইজ ইট ট্রুলি ফর ইউ, নাকি এটা তোমার জন্য না, ঠিক না? এটা তোমার নাই হইতে পারে, নো প্রবলেম। ওকে, সো হোয়াটসঅ্যাপ গ্রুপ দেখো, কোনো কোয়েশ্চেন থাকলে হোয়াটসঅ্যাপ গ্রুপে পড়ে রাখো, পরের ওয়েবিনারে ইনশাল্লাহ আমরা সবগুলো সলভ নিয়ে চলে আসবো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আই টেক ইউর বিদায়।